তো আজকে হচ্ছে 10 জানুয়ারি 2025, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 82তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 13তম ক্লাস। আজকে আমরা সাক্ষ্য আইন শেষ করব, একটু দেরি লাগলেও আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। খুব বেশি সময় লাগবে না, আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথম যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে 133 ধারা, দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য বা অ্যাকমপ্লাইস উইটনেস। তো 133-এর সাথে যোগসূত্র আছে 114 খ আর শুধু 30 ধারা, এবং 133, 114 খ এবং 100 শুধু 30 ধারা, এটা আমরা এর আগে 2বার আলোচনা করেছি এবং বেশ বিস্তারিতই আলোচনা করেছি আর কি। তো তারপরেও আমি একটু খুব সংক্ষেপে আপনাদের একটু বুঝাই দেই, সেটা হলো, আগে আসি আমরা, আগে আমার কথা শুনেন পরে আমরা বই দাগাবো। যে দুষ্কর্মের সহযোগী আসলে কাকে বলে? দুষ্কর্মের সহযোগী হলো যে যখন কোনো অপরাধ একাধিক অপরাধী মিলে করে, তারা হলো দুষ্কর্মের সহযোগী। যেরকম আমরা এখানে আপনারা যারা সবাই একসাথে করতেছেন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি? আপনারা হলো সহপাঠী। কি বলেন? সহপাঠী। মামা চাচা ভাই বোন সেটা হলো পরের বিষয়, বাট এই জায়গার যে সম্পর্ক এটা কি? সহপাঠী। ঠিক একই ভাবে ধরেন একদল ডাকাত কোথাও গিয়ে ডাকাতি করেছে, তো এই ডাকাত দলের প্রতিজন সদস্য একজন আর একজনের হচ্ছে দুষ্কর্মের সহযোগী। তো যদি কোনো, ধরেন ডাকাত, সে বলল যে, আমরা তো জানি যে যদি কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে তাকে বলে হলো কনফেশন বা দোষ স্বীকার। ডাকাত ধরা পড়ছে, ধরা পড়ার পরে আমি একটু উদাহরণ দিই, উদাহরণটা দিলে সবচেয়ে ভালো বুঝবেন। সেটা হলো যে ধরেন যে এক গ্রামে একদল ডাকাত গেছে, একদল ডাকাতে মনে করেন যে 20-30 জন আছে। তো তারা ডাকাতি করার আগে এমন ভাবে বোম টোম ব্লাস্ট করছে বা গুলি টুলি ফুটাইছে যে গ্রামবাসী আগে থেকেই কি হয়ে গেছে, দূরে সরে গেছে, দূরে সরে গেছে। এবং ডাকাত দল ওই এলাকার এলাকার যে সবচেয়ে ধনী পরিবার সেই বাড়িতে গিয়ে ধরেন ডাকাতি করছে, এবং ডাকাতি এমন ভাবে করছে যে ওই ঘটনার আলাদা কোনো চাক্ষুষ সাক্ষী নেই। বুঝতে পারছেন? শুধু ডাকাতরা আছে, আর যে যাদের বাড়িতে ডাকাতি করছে তারা দেখতে পাচ্ছে যে সকলের মুখ হচ্ছে মুখোশ পরা, তো তারা কাউকে আসলে চিনতে পারে নাই। ঠিক আছে? তো এখন ডাকাতিটা তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন এই মামলা, আমরা জানি কোন মামলা প্রমাণ করতে হলে কি লাগে? সাক্ষী লাগে। কিন্তু এই মামলায় তো কোনো কি নাই, কোনো চাক্ষুষ সাক্ষী নাই। আর যাদের বাড়িতে ডাকাতি করছে তারাও তো কাউরে চিনে নাই। মামলা হবে ঠিকই, ধরেন পুলিশ তদন্ত করে ডাকাত দলরে ধরছে, ধরার পরে এখন যদি কোনো ডাকাত দলের সদস্য সে যদি বলে যে, তারা ধরার পরে তার ধরেন বোধোদয় হয়েছে, যে সে এখন মনে হচ্ছে যে আমি যে দোষ স্বীকার করছি, মানে আমি যে অপরাধটা করছি আমার স্বীকার করা দরকার। তো তারে সে যদি বলে যে আমি তো ডাকাতি করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল, ওরাও ডাকাতি করেছে। তো এই যে যে ডাকাত দলের যে একজন লোক দোষ স্বীকার করতেছে এবং অন্যান্যদের নিয়ে যে দোষ স্বীকার করতেছে, এটা হলো দুষ্কর্মের সহযোগী হিসেবে সে কি করতেছে? স্বীকারোক্তি প্রদান করতেছে। তো সে যখন নিজের দোষ স্বীকার করতেছে এটা তো প্রাসঙ্গিক, কিন্তু যখন অন্যদের নিয়েও দোষ স্বীকার করতেছে, মানে আমি তো ডাকাতি করছি, আমার সাথে সাথে অমুক অমুক অমুকও ছিল, তখন এই যে যে দুষ্কর্মের সহযোগী যদি নিজেরে জড়াইয়া অন্যান্যদের ও দোষ স্বীকার করে, এটা সাক্ষ্য আইনের 30 ধারায় প্রাসঙ্গিক। কত ধারায় প্রাসঙ্গিক? 30 ধারায়। মানে সাক্ষ্য আইনের 30 ধারায় আদালত এটা প্রাসঙ্গিক মনে করলো, বাট আদালত বিশ্বাস করবে কি করবে না সেটা হলো পরের ব্যাপার। বাট আদালতের কাছে ধরেন আপনি আমার কাছে একটা কথা বলার যে যোগ্যতা, মানে আসলেন যে এটা প্রাসঙ্গিক, সেটা হলো 30 ধারা। এখন আমি আপনার কথা বিশ্বাস করব কি করবো না সেটা হলো পরের বিষয়, বাট আপনার কথাটা দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক কত ধারায়? 30 ধারায়। বুঝতেন? ওকে। এখন বিমল সাহেব পড়েন, পরে আগে আমার কথা শুনেন। আর পড়ে বোঝা কষ্টকর, আর পড়বো তো আমি তো এক লাইন কোনো শব্দ বাদ যাবে না, আমি আপনাদের তো সবই দাগাই দিই। তো তো আদালতের কাছে যে ডাকাত বলল, এখন ডাকাত বলার পরে ডাকাতের কথা কি আদালত বিশ্বাস করবে কিনা, এই বিশ্বাস করবে কি করবে না, এটা বলছে 114 খ। 114 খ যেখানে বলছে যে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি আদালত বিশ্বাস করতে পারে যদি সেটা অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হয়। অন্যান্য তথ্য মানে কি?
যে অন্যান্য ডাকাতও যদি স্বীকার করে, অথবা যারা চাক্ষুষ সাক্ষী তাদের বর্ণনা মতে এটা কি মিলে যাচ্ছে, অথবা পুলিশের তদন্ত মতে এটা কি মিলে যাচ্ছে, এই অন্যান্য তথ্যের সাথে ওই দুষ্কর্মের সহযোগীর কথা যদি কি হয়, মিলে যায়, তাহলে আদালত এটা কি বিশ্বাস করতে পারে। এই কথাটা বলছে কততে? তাহলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক কততে? 30। আর তার কথা বিশ্বাস করবে কি করবে না, কি অনুমান করবে, এটা বলছে কততে? 114 ক। খুব সহজ, কিন্তু এ জায়গা জটিলতার কিছু নাই। এখন আসবো আমরা 133 দ্বারা। কত দ্বারা? 133। 133-এ বললো ভাই যে অ্যাকমপ্লাইজ বলছে। অ্যাকমপ্লাইজ, হুইজ অ্যাকমপ্লাইজ? অ্যাকমপ্লাইজ হচ্ছে দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগীর এক নাম কো অ্যাকিউজড। কি বলেন? কো অ্যাকিউজড মানে দুষ্কর্মের সহযোগী। আর আরেক নাম হচ্ছে অ্যাকমপ্লাইজ, এটাও কি দুষ্কর্মের সহযোগী। তো বলছে যে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী। যোগ্য সাক্ষী মানে হলো তারে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিলে তার সাক্ষ্য কি গ্রহণ করা যাবে। তবে বলছে যে শুধুমাত্র আমরা 114 খতে পড়ছি যে দুষ্কর্মের সহযোগী কথা বললেই আদালত বিশ্বাস করবে না, কি লাগবে? অন্যান্য তথ্য দ্বারা তার কথার মিল লাগবে। কিন্তু যদি তার অসমর্থিত তথ্যের উপর ভিত্তি করে কি ঘোষণা করে, রায় ঘোষণা মানে কারো সাজা দেয়, মানে সে যা বলছে অন্যান্য কারো কারো কথার সাথে কোনো মিল নাই, তাহলে সে যা বলছে অন্যান্য কারো কথার সাথে যদি কোনো মিল না থাকে, তবুও যদি আদালত তারে কি দিয়ে দেয়, সাজা দিয়ে ফেলায়, সেটা বেআইনি হবে না। এটা বলছে কততে? 133-এর কত? 133, জি। তার মানে ওই যে যে ধরেন দুষ্কর্মের সহযোগী বললো যে আমি ছিলাম, আমার সাথে অমুক 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 ডাকাতি করছে, সেই কথা যে বলছে এই কথার সাথে অন্যান্য তথ্যের কোনো মিল পাই নাই, তারপরও আদালত তার কথার উপর ভিত্তি করে কয়েকজনকে কারাদণ্ড দিয়ে ফেলছে, যদিও অন্য তার কথার সাথে অন্যান্যদের কথার কি নাই বলেন, মিল নাই। তো আদালত যে সাজা দিয়ে ফেললো, এটা কি অবৈধ হবে কিনা? এটা অবৈধ হবে না। এটা বৈধতা দিছে কত দ্বারায়? বুঝছেন? তার মানে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী মানে তার দুষ্কর্মের সহযোগীর বিবৃতি প্রাসঙ্গিক কত দ্বারা? 30 দ্বারা। তার কথা যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয় তাহলে বিশ্বাস করবে না, এটা কত? 114 খ। অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হওয়ার পরেও যদি কি দিয়ে ফেলে, সাজে দিয়ে ফেলে, কি হবে না? কাহিনী বুঝছেন? আচ্ছা, এখন শুনেন, দুষ্কর্মের সহযোগী আর রাজসাক্ষী কি এক জিনিস কিনা এটা একটু বুঝতে হবে। শুনেন, দুষ্কর্মের সহযোগী আর রাজসাক্ষী কি এক জিনিস কিনা একটু এই যে ভাবে যদি বলি, শুনেন, যে রাজসাক্ষীরে ইংরেজিতে বলে অ্যাপ্রুভার। কি বলে বলেন? রাজসাক্ষীর ইংরেজি কি? অ্যাপ্রুভার। আর দুষ্কর্মের সহযোগীর ইংরেজি কি? অ্যাকমপ্লাইস। এখন বা কো অ্যাকিউজ, বুঝতে পারছেন? অ্যাকমপ্লাইস কখনো রাজসাক্ষী হতে পারে, আবার কখন কি নাও হতে পারে। একটু শুনেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম তখন রাজসাক্ষীর বিচার পদ্ধতি পড়েছিলাম 337, 338, 339, 339 ক। মনে আছে কিনা? এখন কোন মামলায় রাজসাক্ষী কখন বানায়? ধরেন রাজসাক্ষী সাধারণত এমন সময় কাউকে প্রস্তাব দেয় সরকার বা আদালত, যখন ওই মামলায় চাক্ষুষ বা ভালো কোনো সাক্ষী থাকে না। বুঝেন কিনা? ধরেন আমি একটু আগে যে ঘটনাটা বললাম যে ডাকাতি এসে ডাকাতি করছে, কিন্তু ওই ঘটনার আর কোনো চাক্ষুষ সাক্ষী নাই, তাহলে শুধু রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দ্বারা এই ঘটনাটা প্রমাণ করা কি সাধ্য? কষ্ট সাধ্য, প্রমাণ করা যাচ্ছে না। তখন যদি পুলিশ তদন্ত করে একজন ডাকাতকে কোনো রকমে গ্রেফতার করতে পারে, তখন রাষ্ট্র তারে মানে আদালত তাকে তাকে প্রস্তাব দিবে যে তুমি নিজে সহ অন্যান্য যারা যে দোষী, যারা যা করছে স্বীকার করো, তাহলে তোমার ক্ষমা করা হবে। বুঝতে পারছেন? তো এই জায়গায় সে যদি ওই আদালতের প্রস্তাব গ্রহণ করিয়া সে যদি কি করে দেয়, প্রকৃত সত্য বলে দেয়, তাহলে এটারে বলে সে হচ্ছে রাজসাক্ষী। সে হচ্ছে কি বলেন? রাজসাক্ষী। এবং রাজসাক্ষী কখনো কেউ নিজে নিজে হইতে পারে না, রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দিবে কে? আদালত। বুঝছেন? অর্থাৎ দুষ্কর্মের সহযোগীরে আদালত যদি ইচ্ছা করে রাজসাক্ষী বানাইতে পারে, আর রাজসাক্ষী বানাইলে সে পাবে খালাস, আর অন্যান্যরা পাবে কি? শাস্তি। বুঝতে পারছেন? আর দুষ্কর্মের সহযোগীরা যখন রাজসাক্ষী বানাচ্ছে না, তখন সেও সাজা পাবে, আর অন্যান্য যারা আছে কি তারাও সাজা পাবে। বুঝেন কিনা? তার মানে অ্যাকমপ্লাইজ কখনো অ্যাপ্রুভার হতেও পারে,
যদি তারে আদালত কি দেয়, অফার করে, আর অ্যাকমপ্লাইস অ্যাপ্রুভার না হলে, রাজসাক্ষী না হলে, তাহলে সেও সাজা পাবে, আর যাদের বিরুদ্ধে বলছে তারাও সাজা পাবে। আর রাজসাক্ষী যদি হয় তাহলে সে পাবে কি, খালাস, আর অন্যরাও পাবে কি, শাস্তি। এইটুক কি বুঝেন কিনা? আচ্ছা, আর একটা বিষয় শুনেন, লেখেন লেখালেখি করেন পরে, এগুলা অনেক গুরুত্বপূর্ণ কথা, বই পড়ে বুঝবেন না। আর একটা কথা হলো যে রাজ সাক্ষী যখন কাউরে প্রস্তাব করা হয়, ধরেন দুষ্কর্মের সহযোগীতে বিবৃতি দেয়, মিতা আপন শুনেন, দুষ্কর্মের সহযোগীতে বিবৃতি দেয় অ্যাকমপ্লাইস, নরমালি সে যখন নিজেরে যোগ করে, আমি বললাম যে আমি হত্যা করছি, আমার সাথে বিধিকে আরেকটারই পেরাও ছিল, তাহলে এটা আমি যদি রাজ সাক্ষী ছাড়া এমনি দোষ স্বীকার করি, তাহলে এই দোষ স্বীকারটা আমি করতেছি হচ্ছে 164, কার কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে। 164-এ কাউকে কিন্তু জেরা করার কি নেই, সুযোগ নাই, বুঝতেন? 164-এ কি জেরা করার সুযোগ নাই। কিন্তু রাজ সাক্ষী যখন কাউরে প্রস্তাব দেওয়া হবে, আমার যখন প্রস্তাব দেবে যে আপনি রাজ সাক্ষী হন, তখন কিন্তু আমি রাজ সাক্ষী হইলে আমি এই সাক্ষ্য প্রদানটা করবো কাঠগড়ায় দাঁড়াইয়া। বুঝতে পারছেন যে যা বলিব সত্য বলিয়া মিথ্যা বলবো না। 164 কিন্তু কাঠগড়ায় দাঁড়াইয়া করে না, বা করলেও অপরপক্ষ জেরা করার কি নাই, সুযোগ নাই। কিন্তু রাজ সাক্ষীর ক্ষেত্রে যে রাজ সাক্ষী হবে সেই সাক্ষ্যটা প্রদান করবে কোথায় দাঁড়াইয়া, কাঠগড়ায় দাঁড়ায়, এবং তারে অপরপক্ষ কি করার সুযোগ পাবে, জেরা করার সুযোগ পাবে। বুঝতে পারছেন কিনা? তার মানে সকল দুষ্কর্মের সহযোগী কি না, রাজসাক্ষী না। রাজসাক্ষী হবে কখন, যখন আদালত তাকে কি দেবে, প্রস্তাব দেবে। বুঝতে পারছেন? খুব সংক্ষেপে চেষ্টা করলাম, এখন আমরা একটু পড়া শুরু করি, তাহলে বুঝবেন। দেখেন, 133 ধারায় বিধান করা হয়েছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে, এবং সহযোগী আসামির সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি দেওয়া হলে কেবলমাত্র এই কারণেই শাস্তি কি হবে না, বেআইনি হবে না। আন্ডারলাইন করেন, an accomplice shall be a competent witness against an accused person and a conviction is not illegal merely because it proceeds upon the uncorroborated testimony of an accomplice. আনকরবোরেটেড মানে হলো অসমর্থিত সাক্ষ্য। কি বলেন? আনকরবোরেটেড টেস্টিমনি হলো অসমর্থিত সাক্ষ্য, মানে দুষ্কর্মের সহযোগীর কথা যদি অন্যান্য তথ্যের সাথে মিল নাও থাকে, তবুও যদি সাজা দিয়ে ফেলে সেটা কি হবে না, বেআইনি হবে না। অপর অন্যদিকে আহ অন্যদিকে সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 114 খ ধারার 114 খ অনুচ্ছেদে বলা হয়েছে, সহযোগের বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদৌ সহ সমর্থিত হয় তাহলে তা বিশ্বাসের অযোগ্য। তো এটাও মনে রাখবেন, that an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars। এটা বলা আছে 114 কততে, কতে, ওই যে 30-এ প্রাসঙ্গিক হলো, আর তার কথা বিশ্বাস করবে কি করবে না এটা বলছে কত, 114 খ। এখন আমরা চলে আসি দুষ্কর্মের সহচর কাকে বলে। আহ দুষ্কর্মের সহচর হলো অন্যের সাথে অপরাধ সংগঠনে অংশগ্রহণকারী। আপনাদের পুরাতন বইতে নাই, নতুন বইতে একটু দেখেন, আর যার নাই চুপ করে কথা শুনেন, এদিক সেদিক তাকাতাকি করেন না, আর আরিফ সাহেবের মতো বাদাম টাদাম থাকলে সেটা খাইতে থাকেন। দেখেন, দুষ্কর্মের সহচর হলো এমন ব্যক্তি যে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের সাথে অপরাধ সংগঠনে সংযুক্ত। আমি আর বেনজির সাহেব যদি দুইজনে মিলে একজনে কোনো একটা অপরাধ করি, তাহলে উনার সাথে, উনি একজন দুষ্কর্মের সহচর, আমিও ওনার দুষ্কর্মের সহচর। জি, যে ক্ষেত্রে কোনো অপরাধ একাধিক ব্যক্তি কর্তৃক সংগঠিত হয়, সেক্ষেত্রে আন্ডারলাইন করবেন, এমন অপরাধ সংগঠনে অংশগ্রহণকারী প্রত্যেকেই দুষ্কর্মের সহচর মর্মে কি হবে, গণ্য হবে। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে এবং তাদের মধ্যে হতে যে কোনো একজনকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয়েছে, তাকে দুষ্কর্মের সহচর বলা হয়। সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে মানে হচ্ছে, দেখেন, ফৌজদারি কার্যবিধি 337 থেকে আন্ডারলাইন করবেন 339 ধারা অনুসারে, অ্যাকচুয়ালি 337 থেকে 339 ক লেখেন, নট 339। 337 থেকে বলেন কত, 339 ক অনুসারে সাক্ষ্য প্রদানের শর্তে ক্ষমা করা হয়েছে এমন দুষ্কর্মের সহচর উক্ত ক্ষমা গ্রহণ করলে সে আর অভিযুক্ত থাকে না। মানে যারাই রাজ সাক্ষী হওয়ার প্রস্তাব দিল, সে যদি সেটা গ্রহণ করে তাহলে সেটা দুষ্কর্মের সহচর থাকে না, তখন সে কি হয়ে যায়, রাজ সাক্ষী হয়ে যায়। এবং এখানে তারে অ্যাকমপ্লিস না বলে তারে বলে আছে রাজ সাক্ষীর ইংরেজি হচ্ছে অ্যাপ্রুভার। কি বলেন, অ্যাপ্রুভার। বরং যোগ্য সাক্ষীতে পরিণত হয়, এবং উক্ত ক্ষেত্রে তাকে অন্যান্য সাক্ষীদের মতো আন্ডারলাইন করেন শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। তাহলে দুষ্কর্মের সহচর যদি তারে রাজ সাক্ষী না বানাই, তাহলে সে এমনি যে বিবৃতি দিবে তা কিন্তু শপথ বাক্য পাঠ করে বলা লাগে না,
বুঝছেন? আর যদি তারা রাজ সাক্ষী বানাই তাহলে সে যা বলবে সেটা কি শপথ বাক্য পাঠ করে বলবে। বুঝছেন কিনা? আচ্ছা, সকল সহ উপযুক্ত বনাম দুষ্কর্মের সহচর, এটার উত্তর এই জায়গায় যাই বলুক না কেন আমি অলরেডি আপনাদের বুঝাইছি। দুষ্কর্মের সহচররে যখন সরকার প্রস্তাব দেয়, ক্ষমার প্রস্তাব দেয়, তখন সে কি হয়? রাজসাক্ষী। আর যতক্ষণ পর্যন্ত ক্ষমার প্রস্তাব না দেয় ততক্ষণ পর্যন্ত সে কি থাকবে? দুষ্কর্মের সহচরই থাকবে। দেখেন, সহ অভিযুক্ত কো অ্যাকিউজড অর্থ হলো এমন ব্যক্তি যার বিরুদ্ধে অন্যের সাথে চার্জ বা অভিযোগ আনা হয়েছে। দুষ্কর্মের সহচর সেও এক শ্রেণীর সহ অভিযুক্ত, কিন্তু যখন তাকে সাক্ষ্য প্রদানের শর্তে ক্ষমা করা হয়, যেমন ফৌজদারি কার্যবিধির 137 বা 138 ধারা, সেক্ষেত্রে আর সহ অভিযুক্ত থাকে না, বরং সাক্ষীতে পরিণত হয়। যে সাক্ষীতে পরিণত হয় তারা কি সাক্ষী বলে? রাজসাক্ষী। তার মানে সকল অ্যাকমপ্লাইজ কি রাজসাক্ষী? না। সকল অ্যাকমপ্লাইজ রাজসাক্ষী না। সে রাজসাক্ষী কখন হয়? যখন আদালত তাকে কি দেয়? প্রস্তাব দেয়। আদালত কাউকে রাজসাক্ষী কখন বানায়? যখন ওই ঘটনা প্রমাণের জন্য কি পাওয়া যাচ্ছে না, ভালো সাক্ষী পাওয়া যাচ্ছে না। জি। আপনি পরীক্ষার হলে যদি আপনার সব বাদে, তাহলে তার এদিক সেদিক খোঁজাখুঁজির দরকার নাই, নাকি? যখন নিজে পারতেছি না তখনই তো খোঁজাখুঁজি করি। যে আচ্ছা, সাক্ষ্য আইনের, জি, আচ্ছা, সাক্ষ্য আইনের 133 ধারা অনুসারে এমন দুষ্কর্মের সহচর অন্য অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যোগ্য হবে। তাহলে দুষ্কর্মের সহচর কি সাক্ষী? যোগ্য সাক্ষী। কিন্তু সাক্ষ্য প্রদানের শর্তে ক্ষমা করা হয়নি এমন সহ অভিযুক্ত শুধুমাত্র সহ অভিযুক্ত মর্মে গণ্য হয়, এবং সে অন্য সহ অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষ্য দিতে যোগ্য সাক্ষী হবে না, কারণ কোনো অভিযুক্তকে তার নিজের বিরুদ্ধে বা অন্য অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। এটা একটু বেশি পেঁচাইতে যাইয়া একটু বেশি ক্রিটিক্যাল করে ফেলছে বিষয়টা, তা না যে দুষ্কর্মের সহযোগী সর্বদাই দুষ্কর্মের সহযোগী, সে নিজেরে সহ অন্যদের জড়াইও সাক্ষী দিতে পারে, বাট তারে যখন রাজ সাক্ষী করা হবে, রাজ সাক্ষী করলে সে নিজে পাবে হচ্ছে খালাস, আর অন্যরা পাবে কি? শাস্তি। আর দুষ্কর্মের সহযোগীরা যদি রাজ সাক্ষী না করা হয়, নিজেও শাস্তি পাবে, আবার কি অন্যরাও শাস্তি পাবে। বুঝছেন? তো এই কথার সাথে একমত না, এটা ধারার কথা না, উনি ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলছে। তো তাহলে আমরা দেখি যে সহ অভিযুক্ত বা দুষ্কর্মের সহচরের পার্থক্য, পার্থক্য একটাই, সেটা হলো যে সহ অভিযুক্ত আর দুষ্কর্মের সহচর অ্যাকমপ্লাইস একই, বাট যখন তাকে ক্ষমার শর্ত দেওয়া হয় তখন অ্যাকমপ্লাইস হয়ে যায় অ্যাপ্রুভার। ক্ষমার শর্ত দিলে কি হয়ে যায়? অ্যাপ্রুভার। কিন্তু এই জায়গা ব্যাখ্যা করতে যে যখন তারে ক্ষমার শর্ত দেওয়া হয় তখন ওই অ্যাকমপ্লিস, আর ক্ষমার শর্ত না দিলে তখন পর্যন্ত হয়ে এলো সে দুষ্কর্মের সহচর। কথা সত্য না? কথা সত্য না। কো অ্যাকিউজড যা, অ্যাকমপ্লাইসও তাই। কিন্তু কো অ্যাকিউজড বা অ্যাকমপ্লাইসে যখন ক্ষমার শর্ত দেওয়া হয় তখন সে হয়ে যায় রাজ সাক্ষী, আর রাজ সাক্ষীর ইংরেজিতে কি বলে? অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার। একটু লিখে রাখেন, এপিপি আর ও ভিই আর। রাজ সাক্ষী সমান সমান অ্যাপ্রুভার, এপিপি আর ও ভিই আর। APPROVER। VER। তো এখানে যে কথা লেখা আছে এটার সাথে পুরোপুরি একমত না। দেখেন, 30 ধারাতে সহ অভিযুক্তের দোষ স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যদিকে 133 ধারায় দুষ্কর্মের সহযোগের সাক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। দুষ্কর্মের সহচরও যে কো অ্যাকিউজড, মানে অ্যাকমপ্লাইসও যে কো অ্যাকিউজড কিন্তু অ্যাকচুয়ালি সেই, কিন্তু যখন তারে রাষ্ট্র সরকার মানে আদালত ক্ষমার প্রস্তাব দিবে তখন সেই অ্যাকমপ্লাইস হয়ে যাবে অ্যাপ্রুভার। কি বলেন? অ্যাপ্রুভার। জি, আর দরকার নাই, এটা আর পড়তেছি না। তো এখন আহ 3 নাম্বার পয়েন্টটা একটু দেখেন। 3 নাম্বার পয়েন্টটা, এটা বিস্তারিত আপনারা একটু পড়েন। 3 নাম্বার পয়েন্ট বলছে এখন অ্যাপ্রুভার আর ছাপাই সাক্ষী কিন্তু এক জিনিস না। মানে দুষ্কর্মের সহচর আর ছাপাই সাক্ষী ফৌজদারি কার্যবিধিতে 340 ধারা, এটা কিন্তু এক জিনিস না। ছাপাই সাক্ষীর ইংরেজিতে বলে ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 340 ধারায়। ডিডব্লিউ কারা বলে শুনেন? ডিডব্লিউ মানে হলো একটা ফৌজদারি মামলা যে দায়ের করছে তারই প্রমাণ করা লাগবে, যে দায়ের করছে তারই প্রমাণ করা লাগবে। ধরেন মামলা করছে রাষ্ট্রপক্ষ যে 5 জন লোক ডাকাতি করছে, তো এই মামলায় কোনো ডাকাতি কোনো দুষ্কর্মের সহযোগী চোর হিসেবে কোনো 164 করে নাই। 164 কি করে নাই, মানে কোনো সে দোষ স্বীকার টেকার কিছুই করে নাই। তারা প্রথম থেকেই বলে আসছে আমরা কোনো ডাকাতি
করি নাই, তাহলে ডাকাতির বিষয়টা যে মামলা করছে তাকেই প্রমাণ করতে হবে। তা সে যতগুলো সাক্ষীদের হাজির করছে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ। তার একটা ফৌজদারি মামলার যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তার পরবর্তী স্টেপ হচ্ছে 342। আদালত আসামির প্রশ্ন করতে পারে যে এতদিন ধরে যে তোমার যে সাক্ষ্য টাক্ষ্য নেওয়া হলো, তোমরা কি আসলেই ডাকাতি করছো কিনা, বা তোমাদের কি মতামত এই সম্পর্কে। এতদিন পর্যন্ত কিন্তু আসামিরা আদালতে আসছে, চুপ করে দাঁড়ায় আছে, আর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করতে জেরা করছে, সাক্ষ্য গ্রহণ করতে জেরা করছে, এতদিন কিন্তু আসামিদের কোনো প্রশ্ন করা হয় নাই। তো যে কোনো ফৌজদারি মামলায় আসামিরা আদালত প্রশ্ন করে কখন, 342 দ্বারাই, 342 বলে। তখন সে যদি আসামি যদি নিজের নির্দোষ প্রমাণ করতে নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে, সে তখন আবেদন করবে 340 দ্বারাই, যে অনার আমি সাফাই সাক্ষী দিতে চাই। সাফাই কয় না যে ও নিজের দোষের পক্ষে সাফাই গাইতেছে, সাফাই গাইতেছে মানে কি, সে দোষ কইরা নিজের নির্দোষ প্রমাণের কি করতেছে, চেষ্টা করতেছে। মানে এতদিন রাষ্ট্রপক্ষ যেরকম প্রমাণ করতে সাক্ষীদের হাজির করিয়া যে অমুক 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 ডাকাতি করছে, আর এখন ওই ডাকাতরা সাক্ষীদের হাজির করছে, তারা বলবে যে না, এরা 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 ডাকাতি করে নাই। ছাপাই সাক্ষীর মাধ্যমে আসামি আপনাদের বোবা করে দিচ্ছি, দাঁড়ান, আপনাদের বোবা সাক্ষী করে দিলাম। আচ্ছা দেখেন, এই একটু জটিল হয়ে যাচ্ছে যে নতুন আসছেন বা বেশি কথা, বাট এটা আপনি যদি শুনেন এই জায়গায় অনেক মূল্যবান কথা। কোর্টে 10 বছর ঘুরলেও সিনিয়র আপনার এই জিনিস শিখাবে না, নেই এত ঠেকাও পড়ে নাই, কারণ ওই জায়গা হচ্ছে আপনার নির্দিষ্ট জিনিস শিখবেন, ওই জায়গা কিন্তু বলে কেউ জানলেও বোম মারলেও আপনার এই জিনিস শিখবে না। এই জিনিস কি নিজেদের একসময় ঠেকে শিখতে হবে। তো ছাপাই সাক্ষী হলো, ছাপাই সাক্ষীর ক্ষেত্রে আসামি নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা করে, এলো সহজ কথা, একেবারে সহজ কথা। ছাপাই সাক্ষীর ক্ষেত্রে আসামি বলবে যে আমি তো অপরাধ করি নাই, অমুক অমুক করে নাই। আর দুষ্কর্মের সহযোগী হিসেবে বলে আমি তো অপরাধ করছি, অমুক অমুক করছে, বুঝছেন। আর অ্যাপ্রুভার হলো যে আমি অপরাধ করছি, অমুক অমুক করছে, বাট আমারে কি দিবে, খালাস দিবে। তিনটার পার্থক্য হলো এই, বোঝা গেছে। ছাপাই সাক্ষীতে হলে আসামি সবকিছু কি করবে, অস্বীকার করবে। এবং ছাপাই সাক্ষীর ইংরেজিতে বলে কি, ডিফেন্স উইটনেস, ডিডব্লিউ। আর দুষ্কর্মের সহযোগিতা কি করবে, যে আমি অপরাধ করছি, অমুক অমুক করছে। আর অ্যাপ্রুভারেও আমি অপরাধ করছি, অমুক অমুক করছে, বাট আমারে বিশেষ সুবিধা দিচ্ছে কে, আদালত। আমি সব সত্য প্রকাশ করে দিচ্ছি, এই কারণে আমারে কি দিবে, ওই ঘরের সত্য ডিভিশন, বুঝতে পারছেন, সব প্রকাশ করে দিচ্ছে, উনি হচ্ছে কি, ওই রাষ্ট্রপক্ষ। তো যাই হোক, এখানে আর একটা যে কথা, তো এগুলো আপনি না পড়লেও চলে, এই যে 4টা পয়েন্ট এগুলা মানে অযথাই, এখানে ব্যাখ্যা আমি যে কথাগুলো বললাম এটা মনে রাখেন। আর সমর্থিত না হলেও যে দণ্ড, এটার ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে ফেলছি। সেটা হলো যে দুষ্কর্মের সহযোগী যে কথা বললো সেই কথার সাথে অন্যান্য তথ্যের যদি কি না থাকে, মিল নাও থাকে, তবুও যদি সেটার কি দেওয়া যায়, শাস্তি দেওয়া হয়, সেটা কি হবে না, বেআইনি হবে না। তো উদাহরণ আর পড়লাম না, সরাসরি আপনারা রিডিং পড়েন, যদি কোনো কিছু বুঝতে না পারেন আমরা জিজ্ঞাসা করেন, মূল কথা এটাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, 2019 সালে একটা পরীক্ষার প্রশ্ন এসেছে, 13 জিএস পরীক্ষায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারায় অ্যান অ্যাকমপ্লাইজ শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস এগেইনস্ট অ্যান অ্যাকিউজড পারসন, মানে আপনার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে, কত ধারায় বলছে, 133। আর 114 খতে বলছে যে অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত হলে বিশ্বাসের যোগ্য, না হলে বিশ্বাসের অযোগ্য। জি। 2 নাম্বার দেখেন যে একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে কার বিরুদ্ধে, এটা গুরুত্বপূর্ণ কথা। দুষ্কর্মের সহযোগী কিন্তু কার বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে, সহযোগী আসামি। বাদীর পক্ষে, বাদীর পক্ষে না, কার পক্ষে, আসামি। জি। তো এই জায়গা মোটামুটি যে প্রশ্ন আছে এগুলা পারবেন সেলফ প্র্যাকটিসের। এটা একটু দেখেন, 9 নাম্বার প্রশ্নটা সেলফ প্র্যাকটিসের 9। কোনো প্রশ্ন না বুঝলে আমার প্রশ্ন করবেন পরের দিন এসে। দ্য এভিডেন্স অ্যাক্টের কত ধারায় এ কনভিকশন, কনভিকশন মানে কি শাস্তি, ইজ নট ইললিগাল, অবৈধ হবে না, মেয়ারলি শুধুমাত্র, বিকজ কারণ ইট ইট প্রসিডস আপন দ্য আনকরবোরেটেড টেস্টিমনি অফ অ্যান অ্যাকমপ্লাইস। পাইছেন 9 নাম্বার। যদি অসমর্থিত তথ্যের উপর সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি কাউরে কি দেওয়া হয়, সাজা দেওয়া হয়, সেটা কি হবে না, বেআইনি হবে না। এটা বলছে 133, 133। সো আমরা এখন চলে আসি
সাক্ষীর সংখ্যা, নাম্বার অফ উইটনেসেস। নাম্বার অফ উইটনেসেস, সাক্ষীর সংখ্যা, এটা একটু আন্ডারলাইন করেন। সাক্ষীর সংখ্যা যে বিষয়টা, সেটা হলো যে আমরা যখন কোনো মামলা দায়ের করি, আপনারা জানেন যে ফৌজদারি মামলা দায়ের করলে বা দেওয়ানি মামলা যাই দায়ের করুক না কেন, সেটা প্রমাণ করতে হয় সাক্ষ্য দ্বারা। আমি যদি মামলা দায়ের করলাম যে আমি বিকাশের কাছে 50,000 টাকা পাই, এখন আমি এটা আরজি দাখিল করার সাথে সাথেই এই ডিগ্রি কিন্তু আমি পেয়ে যাব না। আমাকে এটা কি দিয়ে প্রমাণ করা লাগবে? সাক্ষী দিয়ে প্রমাণ করা লাগবে। ঘুমায় ঘুমাই নেন। আচ্ছা, তো এখন শুনেন, আমাদের সাক্ষ্য আইনের 134 ধারায় বলছে একটা মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। একটা মামলা প্রমাণ 100 জনেও করতে পারে, একজনেও করতে পারে। এখানে দরকার হলো সাক্ষীর মান। বুঝতে পারছেন? ধরেন আপনি 10 জন দিয়ে সাক্ষ্য দেওয়া হইলেন, কিন্তু 10 জনের মানে হাবি জাবি সাক্ষী আর কি, তারা আসল ঘটনা জানে না, যার যার মতো করে দিয়ে দিল, তারা আসলে ওই ঘটনা সম্পর্কে জ্ঞাত না। কিন্তু যদি আপনি একজন দিয়ে সাক্ষ্য দিলেন, কিন্তু সে ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত সব জানে, এবং তারে জেরাই খণ্ডন করা যায়নি। মেইন কথা হলো সেটা। আপনি মেইন যে বিষয়টা, একজন সাক্ষী তো আপনার কাছে মনে হইতে পারে যে সাক্ষী তো সে তো যা সে তাই বলতে পারে, কিন্তু একজন সাক্ষী আসলেই যোগ্য, মানে সে তার সাক্ষ্যটা মান ভালো নাকি মন্দ, এটা বোঝা যায় জেরার সময়। বুঝতে পারছেন? হ্যাঁ, সাক্ষী এলোমেলো, যা সাক্ষী ধরেন সে যা সবকিছু যা খুশি তাই বললো, কিন্তু বিরোধী পক্ষে আসামি পক্ষের যে আইনজীবী, সে সাক্ষীরে কি করবে? জেরা করবে। তারই তো কাজ যে সে কি আসলে সত্য বলতেছে কিনা। আপনারা বিভিন্ন সিনেমাতে, বাংলা বলেন, ইংলিশ বলেন, হিন্দি বলেন, যে দৃশ্যটা সবচেয়ে বেশি সিনেমাতে দেখা যায় সেটা হলো জেরা, ক্রস এক্সামিনেশন। বুঝতে পারছেন? যে সে যখন তারে উকিল সাহেব প্রশ্ন কইরা কইরা তার সত্য আর নাকি মিথ্যা এটা কি করতেছে, বের করতেছে। বুঝতে পারছেন? তো জেরার মাধ্যমে একজন সাক্ষী কি বিশ্বাসের যোগ্য নাকি অযোগ্য, এটা বেরিয়ে আসে কিভাবে? এবং একটা সাক্ষী কি ভালো নাকি মন্দ, সে কি সত্য কথা বললো নাকি মিথ্যা কথা বললো, বা তার সাক্ষ্যের যে সাক্ষ্যগত মূল্য, এটা নির্ভর করে কিসের উপরে? জেরার উপর। বুঝতে পারছেন? তো একজন সাক্ষীও কোনো মামলা প্রমাণ করতে পারে, 100 জনও প্রমাণ করতে পারে। কোনো মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর কোনো দরকার নাই। এই জায়গার দরকার সাক্ষীর কি বলেন? মান। সাক্ষীর কি মান। জি। আবার সাক্ষ্য আছে বাট সাক্ষী নাই, তাইলে তো সমস্যা নাই, হ্যাঁ, তাই না? দেখেন কি সাক্ষী আছে মানে সাক্ষ্য নেই, বুঝলাম। সাক্ষী নাই কিন্তু সাক্ষ্য আছে, লাইক ধরেন আপনি ধরেন নিজে খুন করছে, এই লোক ধরেন খুন করছে, হ্যাঁ, খুন করছে বাট কেউ দেখে নাই, হ্যাঁ, কিন্তু দেখে তো একটা সিসিটিভি ফুটেজে ধরা খেয়েছে, ওটা তো একটা এভিডেন্স। হ্যাঁ। ওটা তো সাক্ষ্য সাক্ষী আলাদা। সাক্ষী বলতে তো এই জিনিস সাক্ষী, ঠিক আছে? তো আচ্ছা, সেই ক্ষেত্রেও তো এটা এখন ডিজিটাল রেকর্ড, Yes. এটার সাথে সাথে অন্যান্য যেগুলা আছে যারা টারা তাদের সাক্ষ্যের মিল থাকলে সেই ক্ষেত্রে ইয়ে করা যাবে। দেখেন, তো সেই ক্ষেত্রে ওই যে সে দোষ স্বীকার করে কিনা, Yes. সে সাক্ষ্য আইনের, একটু থামেন আপনারা, আজকে আমাদের গাড়ি আস্তে আস্তে চালাইয়ে শেষ পর্যন্ত যাইতে হবে। দেখেন, সাক্ষ্য আইনের 134 ধারায় বলা হয়েছে কোন মকদ্দমায়, আন্ডারলাইন করেন, কোন ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট কোন সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না। নির্দিষ্ট সংখ্যক মানে কয়জন হবে এরকম কোন কথা আছে? যে এরকম তো না যে একটা মামলায় যত সাক্ষী বেশি ওই মামলার জোর তত বেশি, তাই কি? না। ইংলিশটা আন্ডারলাইন করে, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেসেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট। ঠিক আছে? সুতরাং কোন মামলা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক না কেন, তা প্রমাণের জন্য কোন নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। 134 ধারায় ফলাফল হলো, কোন মামলায়, আন্ডারলাইন করবেন, একমাত্র সাক্ষীর সাক্ষ্য যদি বিশ্বাসযোগ্য হয়, কি হয়? বিশ্বাসযোগ্য। তা কোনো বিষয় প্রতিষ্ঠিত করার জন্য কি হবে? যথেষ্ট হবে। এমনকি একমাত্র সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড প্রদান করা যেতে পারে। মুসলিম উদ্দিন বনাম রাষ্ট্র 38 ডিএলআর এডি 327 মামলায় বলা হয়েছে কোন মামলা প্রমাণের জন্য আদালত কোন নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই, এবং একমাত্র সাক্ষীর ভিত্তিতেও দণ্ড দেওয়া যেতে পারে। পারে কিনা বলেন? তারপরে দেখেন, কোন বিষয় প্রমাণের জন্য কোন সাক্ষীর প্রয়োজন নেই, সাক্ষ্য আইনের 134 ধারায় সেটা বলা হয়নি। সাক্ষ্য আইনের 134 ধারায় বলা হয়েছে কোন বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই, মানে একজনও হতে পারে, 100 জনও হতে পারে।
এবং সবশেষের লাস্টের 3 লাইনটা দেখেন, ওই যে দেখেন, যেমন 134 ধারায় বলা হয়নি যে কোনো বিষয় প্রমাণ করার জন্য 1 জন বা 10 জন বা 100 জন সাক্ষীর প্রয়োজন হবে। ফলশ্রুতিতে মামলার কোনো পক্ষ কোনো বিষয় 1 জন সাক্ষী দিয়ে প্রমাণ করলো বা 100 জন দিয়ে প্রমাণ করলো সেটা বিবেচনা না করে বরং দাখিলকৃত সাক্ষ্যের মান বিবেচনা করে। দাখিলকৃত সাক্ষ্যের কি বলে বলেন? মান। এখন মান আমি বুঝবো কিভাবে? মান হচ্ছে ওই যে যে রায়টারে খন্ডাইতে পারছে কিনা, সাক্ষ্য যদি নির্ভরযোগ্য, সত্য ও বিশ্বাসযোগ্য হয়। এখন আপনি বলতে পারেন যে সবাই বললে আদালত বিশ্বাসযোগ্য কিনা বুঝবে কিভাবে? বিশ্বাসযোগ্য বুঝে কিভাবে? যে সাক্ষী যে কথা বলছে এটা জেরায় খণ্ডানো যায় নাই, প্লাস অন্যান্য যে সাক্ষ্য প্রমাণ আছে সব অন্যান্য সাক্ষ্যের সাথে তার কথার কি আছে, মিল আছে, তার মানে তার কথাটা বিশ্বাসের যোগ্য। তাহলে একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতেও আদালত কি দিতে পারে, সিদ্ধান্ত দিতে পারে। সো বিগত বছরের প্রশ্ন দেখেন যে নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট, কত দ্বারাই বলছেন? 134। কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষ্যের প্রয়োজন? কোন নির্দিষ্ট সংখ্যক নয়। জি। আমরা সেফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখি, দেখেন। কোন প্রশ্নের উত্তর কোন সাক্ষীকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করবে, এই কারণে উক্ত সাক্ষীকে উক্ত প্রশ্নের উত্তর প্রদান হতে, দেখেন বলছে কি, অব্যাহতি দেওয়া যাবে না। এখানে স্টার দিয়ে একটা কথা লিখেন। ওখানে ব্যাখ্যাতে বলছে যে এই ক্ষেত্রে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যাবে না, এটা কেটে দেন, এটা 1 লাইন কেটে দেন, একটা কথা লেখেন, স্টার দিয়ে একটা কথা লেখেন, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। যে উত্তর দিতে বাধ্য করলে, উত্তর দিতে বাধ্য করলে, স্টার দিয়ে লেখেন, উত্তর দিতে বাধ্য করলে তাকে অ্যারেস্ট করা যাবে না। উত্তর দিতে বাধ্য করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, তাকে অ্যারেস্ট করা যাবে না, তবে তার বিরুদ্ধে, তবে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য মামলা দায়ের করা যাবে। লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। এবং দেখেন এই কথাটা বলছে 132 ধারা, 132 ধারাটা গোল দিয়েন। পাইছেন? আমার কথা শুনেন, লেখছেন, এবার আমার কথা শুনেন, পরে আমরা প্রশ্ন মিলাবো। সাক্ষী তো নর্মালি সাক্ষ্য দিতে আসে আদালত, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে আসলে মানে সে কথাগুলো বলবে কার পক্ষে? বাদীর পক্ষে। কিন্তু তারে প্রশ্ন করতে করতে দেখা গেল প্রশ্ন করলে সে যখন উত্তর দিলে সে নিজেই আসামি হিসেবে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। এমন একটা প্রশ্ন করছে, এখন সে যদি উত্তর দেয়, তারে তারে প্রশ্ন মানে অব্যাহতি দেওয়া যাবে না। আমার যা উকিল সাহেবের যা মনে আসে সেই করবে, কিন্তু তারে অবশ্যই বাধ্য করা যাবে। আগে আমরা পড়ছি বাধ্য করা যাবে না, বাট বিষয়টা তা না, তারে কি বাধ্য করা যাবে। ধরেন এমন একটা প্রশ্ন করলাম যে প্রশ্ন যদি সে উত্তর দেয় তাহলে নিজেই সে আসামির কাতারে পড়ে যায়। বুঝেন কিনা? তো আসামির কাতারে পড়লে তারে, সে যদি উত্তর দেয় তাহলে আদালত তারে ওই উত্তর প্রদানের জন্য কি করবে না, অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট করবে না, কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানের মামলা করতে পারে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে কেন মিথ্যা সাক্ষ্যদানের মামলা করবে? কারণ সে তো জবানবন্দিতে এসে বলছে, জবানবন্দিতে এসে বলছে যে অমুকি অমুকি হত্যা করছে, আমি নিজের চোখে দেখছি। জবানবন্দিতে এসে ধরেন এরকম বলল যে আমি দেখছি, কি দেখেন, জবানবন্দিতে এসে সাক্ষী বলতেছে যে আমি দেখছি বিথিকা, আরিফ, বিকাশ, বিমল, আলামিন, এই এই 5 জনে হত্যা করছে, কারণ আমি সনি খান সাক্ষ্য দিচ্ছি। এখন আমারে যখন এসে প্রতিপক্ষের আসামি পক্ষের আইনজীবী জেরা করতেছে, তখন আমি মুখ ফসকে বলে ফেলছি যে আমিও ওদের সাথে ছিলাম। বুঝতে পারছেন? তার মানে আমি ওদের সাথে কি এতক্ষণ এক্সামিনেশন চিফে বলছি যে আমি ছিলাম না, কিন্তু এখন আমি যে কথা বলছি তাতে আমি নিজেই অপরাধী হিসেবে কি যাচ্ছি, ফেসে যাচ্ছি। তাহলে আমারে আদালত সাথে সাথে কি করবে না, অ্যারেস্ট করবে না, তবে আমার বিরুদ্ধে কি মামলা করবে? মিথ্যা সাক্ষ্য দানের মামলা করবে। কেন?
কারণ এর আগে আমি কি বলছি, সত্য মানে মিথ্যা। এই একটু আগে আমি বললাম না যে আমি এলো এই কথা বলছি। দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই আসলে যে মিথ্যা এটা প্রকাশিত হয়ে গেছে কখন, পরে। একটু পরে এসে। বুঝতে পারছেন? এরপর এর জন্য কি এগেইনস্ট পরবর্তীতে আবার নতুন করে মানে ফাইল মামলা হবে, জি। তার বিরুদ্ধে ওই আদালত বাদী হয়ে মামলা করবে মিথ্যা সাক্ষ্য দানের। ওদের সঙ্গে করবে না। সেম ট্রানজাকশন ওকে কি অ্যাড করা যাবে? না, সেটা ওই মামলায় add করলে করতে পারে, কিন্তু মামলা আলাদা রাখতে হবে। একটা হয়ে তারপরে এখানে কি জি মানে ব্যবসা করবে তাই তো? জি। দেখেন, তাহলে এখানে 132 ধারায় বললো যে সাক্ষীরে যদি কোনো প্রশ্ন করে, এই প্রশ্নে যদি সে নিজেই ফৌজদারি মানে দায়ে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে প্রশ্নের উত্তর প্রদানে বাধ্য করা যাবে। তবে বাধ্য করলে তার প্রশ্নের উত্তর মানে অব্যাহতি দেওয়া যাবে না, প্রশ্ন থেকে অব্যাহতি দেওয়া যাবে না এবং উত্তর দিতে বাধ্য করা যাবে। তবে যদি তাকে কি করা হয়, বাধ্য করা হয় বাধ্য করা হয়, তারে কিন্তু গ্রেফতার করা যাবে না। তবে তার বিরুদ্ধে কি করা যাবে, মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য দানের জন্য মামলা করা যাবে। কত ধারায় বলছে? 132। 132। বুঝছেন? ওদের সঙ্গে কথা বলতে আলাদা আলাদা আসামি। আচ্ছা আচ্ছা, পরেও বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই সঞ্চিতা, কি বলছি বলেন তো সঞ্চিতা? স্যার এটা কি শীতের থেকে পড়তেছেন না বই থেকে? বইতে প্রশ্ন আছে, প্রশ্ন আলাদা এগুলো বইছে। একা একাই বসবেন, কে বলছে নাই? সামনে আসেন। নিয়ে এসো হবে রে ফাঁকা। অবশ্যই আছে। এই শুনেন, আচ্ছা আমাদের তাহলে এখান থেকে যে প্রশ্ন হতে পারে ভাই, শুনেন, যে এই প্রশ্নটা এবার পড়ি, এবার পড়লে ভালো বুঝবেন। দেখেন, 1 নাম্বার, কোন প্রশ্নের উত্তর কোন সাক্ষীকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করবে, এই কারণে উক্ত সাক্ষীকে উক্ত প্রশ্নের উত্তর প্রদান হতে কি দেওয়া যাবে না, অব্যাহতি দেওয়া যাবে না। এবং উত্তর যদি সে দিয়ে ফেলে তাহলে তাকে কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, এবং তার বিরুদ্ধে কি করা যাবে, মিথ্যা মামলা দায়ের করা যাবে। এখন আপনি আইনজীবী, ধরেন আপনি একজনকে জেরা করতেছেন, কিন্তু আপনি এই সাক্ষ্য আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাহলে আপনি তো ওই মানে ডাক্তার যেরকম মেডিকেল কিছু না পড়ে একজনের অপারেশন করার মতো কোর্টে যায় সেই কর্মকাণ্ড করা আর কি, নাকি? জি। আচ্ছা যাই হোক, তো আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে কোন প্রশ্নের উত্তর কোন সাক্ষীকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করবে, এই কারণে উক্ত সাক্ষীকে উক্ত প্রশ্নের উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। সাক্ষ্য আইনের কত ধারার বিধান? 132। কত ধারা বলেন? 132। তারপর দেখেন, উইটনেস নট এক্সিকিউটেড, সরি নট এক্সকিউজড ফ্রম অ্যান্সারিং অন গ্রাউন্ড দ্যাট অ্যান্সার উইল ক্রিমিনেট, মানে হচ্ছে তারা ফৌজদারিতে দোষী সাব্যস্ত করবে। কত ধারায়? 132। তো এখানে ধারা 130টা একটু লেখেন। ধারা 130 যার লেখা আছে লেখেন না, অনেকের লেখা নাই, সেটা লেখেন। ধারা 130, মামলার পক্ষ নয়, মামলার পক্ষ নয়, মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে, এমন কোন সাক্ষীকে দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না। মামলার পক্ষ নয় এমন সাক্ষীকে দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না। মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না। দাঁড়ান তোমার কি রাতানটা দিই আর এতে বালিশ নিয়ে চলবে। ঘুমকুমারি তো বুঝছেন? তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে যে মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে কি দলিল দাখিল করতে বাধ্য করা যাবে কিনা, কত ধারায় বলছে? 130। আর 132-এ কি পড়লাম? 132-এ পড়লাম যে যে প্রশ্নের উত্তর দিলে ফৌজদারিতে দোষী সাব্যস্ত হইতে পারে সেই প্রশ্নের থেকে তার অব্যাহতি দেওয়া যাবে না। তবে প্রশ্নের উত্তর যদি সে দেয় তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে না, তার বিরুদ্ধে কি করা যাবে, মামলা করা যাবে। জি।
তো আমরা এই 130 পড়লাম, 32 পড়লাম। এখন কি পানি কি শেষ হয়ে গেছে? না মানে বোতল পাচ্ছিলাম না, আচ্ছা, দেখেন, আমরা সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করব। তো তার আগে আমাদের নামাজের বিরতি। নামাজ শেষে আমরা 137 থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। আমাদের আগামী শনিবার, মানে আজকে যদি 10 তারিখ হয়, কালকে হচ্ছে কত, 11। 11 শনিবারে হচ্ছে ধরেন 18 তারিখ, 18ই জানুয়ারি শনিবার আপনাদের সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা। একটু এই কথা শুনেন তো একটু। সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা কবে বলেন? 18 তারিখে। নতুন যারা আসছেন, ধরেন ওই যে হৃদিতা, উনি নতুন আসছে, বা যারা যারা ক্লাস মিস করছেন, আপনার দায়িত্ব, আপনার কি বাসায় আর অন্য কোনো কাজ করেন, মানে টিউশনি এই টাইপের কোনো কাজ আছে কিনা? আচ্ছা, থাকলেও আপনি প্রতিদিন এক একটা করে সাক্ষ্য আইনের লেকচার দেখবেন। আমার ওই যে ইউটিউবে লেকচার আছে, যেহেতু এই ক্লাস আপনি সামনে পাবেন, বাট আপনি পরীক্ষা দিবেন, এমন না যে আপনি সাক্ষ্য আইন টোটালি পান নাই বলে পরীক্ষা দিবেন না। সাক্ষ্য আইনে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, ওই মোট 13টা ক্লাস, আজকেরটা ধরে 13টা ক্লাস, এই 13টা ক্লাস আপনি দেখবেন, এবং 13টা ক্লাস সহ আপনার এই যে ক্লাস টেস্ট হয়েছে এগুলোর প্রশ্ন পেয়ে যাবেন, পরীক্ষা দিবেন, এই আর কি। আর আমাদের সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট আজকে আছে। আর এছাড়া সোমবারে, সামনে যে আগামীকাল যে শনিবার, এই শনিবারে হচ্ছে দেওয়ানি কার্যবিধির কালকে পরীক্ষা, 40 মার্কের অতিরিক্ত ক্লাস টেস্ট। আমি আগের সপ্তাহে বলে দিচ্ছি, আমাদের এটার সিলেবাস হচ্ছে ধারা 1 থেকে 21, আর আদেশ হচ্ছে 1 থেকে 5। ঠিক আছে? আর সোমবারে যথারীতি সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট থাকবে, বুধবারেও সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট থাকবে, আর আগামীকাল থেকে তামাদি আইন শুরু হবে ইনশাল্লাহ। সকালে দাম দেন আমি। জি। তো এই আর কি, এই পরীক্ষা, আমি যে কথাগুলো বললাম, যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন আমার প্রশ্ন করেন। দেবেন স্যার, এটা তো কারে দেবো? এখন গড়া খাইছে তুই নাই, কি করা এই সবাই দিয়ে বেড়াইছে হবে? তুই শুনছিলেন কই? এক কথা বলেন না, যে সময় লাগবে দিবানি, পড়েন। দেখেন, পড়া শুরু। এক্সামিনেশন অফ উইটনেসেস। এক্সামিনেশন মানে হলো পরীক্ষা, মানে সাক্ষীদের পরীক্ষা। ধারা হচ্ছে 137 থেকে 166। গোল দেন, ধারা 137 থেকে কত? 166। সাক্ষ্য আইন 1872-এর গোল দিবেন 135 থেকে 166 ধারা পর্যন্ত। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান করা হয়েছে। 137 ধারায় জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দির সংজ্ঞা দেওয়া হয়েছে। আর 138 ধারায় সাক্ষ্য গ্রহণের ক্রম উল্লেখ করা হয়েছে। তো এখানে একটা কথা লেখেন। 137 থেকে 160 আগের বার দেখছি দূর, এত কথা বলেন কেন? বলবেন না স্যার, দিদি পরে বলবেন, আগে যেটা বলি সেটাই না, এটা বলবেন। কাটতে যেতে নেই। আপনারা ভারী ডিস্টার্ব করেন। ধারা 135 লেখেন, যার লেখা আছে তার লেখা লাগবে না, যার লেখা নাই সে লেখেন। ধারা 135 লেখেন, অর্ডার অফ প্রোডাকশন। অর্ডার অফ প্রোডাকশন। তরে দয়রে ফাকার আর র, অর্ডার অফ, ও আর ফ, অফ প্রোডাকশন, পয়রে ফল আকার, দয়কারে ডাক, ক তালব্য ন, প্রোডাকশন। আমি 2 ভাষাই জানি, বাংলা আর ইংরেজি। অন্য কিছু জানলেও আপনারা সেটা বলতাম। অর্ডার অফ প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেসেস। এক্সামিনেশন অফ উইটনেসেস। ঠিক আছে। দেখেন, অর্ডার অফ প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেসেস লিখছেন? আচ্ছা, এটার একটু কথা শুনেন। কথাটা হলো যে একটা ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা, যে মামলাই বলেন না কেন, এই মামলার বিচার শুরু হয় ফৌজদারি মামলায় চার্জ গঠনের পরে, দেওয়ানি মামলায় ইস্যু গঠনের পরে। অর্থাৎ বিচার কারে বলে? বিচার বলে হলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে বলে কি বিচার। সাক্ষীরা আদালতে হাজির হইছে, তার জবানবন্দি নিছে, অপরপক্ষ এসে জেরা করছে, এটারে কি বলে? বিচার।
তো আমাদের সাক্ষ্য আইনের 135 ধারায় বলছে যে অর্ডার অফ প্রোডাকশন মানে অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেসেস মানে কে আগে সাক্ষ্য উপস্থাপন করবে আর কার সাক্ষ্য গ্রহণ করা হবে, কার আগে পরীক্ষা করা হবে, আগে কি বাদী পক্ষরে না আগে কি আসামি পক্ষরে পরীক্ষা করবে, বা আগে কে সাক্ষ্য উপস্থাপন করবে, বাদী পক্ষ নাকি আসামি পক্ষ, এটা সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 135 ধারায়। 135 ধারায় বলা আছে যে দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি কার্যবিধিতে যদি আলাদা কোনো বিধান না থাকে তাহলে কি বলেন, সমস্যা নাই। বলছে যে ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধিতে যদি কোনো বিধান থাকে তাহলে সেই বিধান অনুসরণ করা হবে, আর যদি কোনো বিধান না থাকে তাহলে বিচারক যেটা ডিসিশন নিবে সেটা। বুঝেন কিনা? মানে আগে কি বাদী পক্ষ সাক্ষ্য দিবে না বিবাদী পক্ষ সাক্ষ্য দিবে এটা দেখবে আদালত দেওয়ানি কার্যবিধিতে কি আছে অথবা কি ফৌজদারি কার্যবিধিতে কি আছে। যদি দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধিতে যদি আলাদা কোনো বিধিবিধান না থাকে তাহলে কে আগে সাক্ষ্য দিবে এটা নির্ধারণ করবে কে? আদালত আদালত। বা বিচারক। কত ধারায় বলছে? 135। তো যদি আপনাকে বলে অর্ডার অফ প্রোডাকশন এন্ড এক্সামিনেশন অফ উইটনেসেস কত ধারা? 35। কোন আইন অনুসারে? দেওয়ানি অথবা ফৌজদারি কার্যবিধি। যদি আলাদা কিছু না থাকে তাহলে কোনটাই? আদালত যেটা নির্ধারণ করবে সেটা। ধন্যবাদ। ধারা 136 লেখেন। ধারা 136 জাজ, জে ইউডিজিই জাজ, এটা আবার বলেন না যে জে ইউডিজি বাংলায় লিখবো কিনা। জাজ টু টিও টু ডিসাইড, ডিইসিআইডিই ডিসাইড অ্যাডমিসিবিলিটি। সবাই একবারে শুনেন, এ ডি এম আই এস এস আই বি আই এল আই টি ওয়াই, অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। জাস্ট টু ডিসাইড অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স কত দ্বারা? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জাস্ট টু ডিসাইড অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স এটা কোথায় আছে, এটার অর্থ হলো যে আপনি আমি অনেক কিছুই আদালতে বলতে পারি কিন্তু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা এটা নির্ধারণ করবে কি? আদালত, বিচারক। বুঝতে পারছেন? ধরেন আইনজীবী যদি বলে, আইনজীবী মক্কেলের উপর রুষ্ট, আইনজীবী বললো যে দাঁড়া তুই আমার উকিল না রেখে এনওসি নিয়ে অমুকরে রাখছিস, তাহলে আমার কাছে যত সব কথা বলছিস সব আমি কি আদালতে বলে দিব। তো আদালতে গিয়ে সে ঠিকই বললো যে বিমল সাহেব এবং বিকাশ সাহেব অমুক অমুকরে হত্যা করছে, তাহলে আদালতে উকিল সাহেব বললেও উকিল সাহেবের এটা কথাটা গ্রহণযোগ্য হবে কিনা এটা নির্ধারণ করবে কে? বিচারক। কত দ্বারায়? 36। এটা বলেন তো গ্রহণযোগ্য হবে কিনা? হবে না, কারণ এটা তার পেশাগত নিযুক্তির সময় বলছিল এটা 126 ধারায় সুরক্ষা পাবে। সে যতই বলুক না কেন এটা বিচারক কর্তৃক এটা অ্যাডমিসিবল হবে না। কত ধারায় বলছে? 126-এ বলছে, বাট বিচারক নির্ধারণ করবে 136। জি। আবার স্বামী স্ত্রীর যোগাযোগ, এটাও আদালতে ওই ঘটনায় প্রাসঙ্গিক হতে পারে বাট গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। জি, বুঝতে পারছেন? তো এখন আমরা দেখি যে 135-36 বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? 35-এ হলো কারা সাক্ষ্য উপস্থাপন করবে আর কে সাক্ষ্য, কার সাক্ষ্য গ্রহণ আগে শুরু করবে, এটা বলছে কত? 135। আর কোন সাক্ষ্য যদি আদালতে উপস্থাপন করা হয় এটা গ্রহণযোগ্য হবে কিনা কে নির্ধারণ করবে? বিচারক। বিচারক। 136। এবার আসেন 137 ধারা। ভাই 137 ধারায় বলছে যে 3টা জিনিসের সংজ্ঞা দিছে, শুনেন। জবানবন্দি, জেরা, আর একটা হলো পুনঃ জবানবন্দি। জবানবন্দি হলো যে পক্ষ সাক্ষী হাজির করছে, বাদী পক্ষ যে সাক্ষী হাজির করছে, বাদী পক্ষের আইনজীবী যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে এটার বলে জবানবন্দি। এটার বলে কি? আর বাদী পক্ষের সাক্ষীরে যদি আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন করে এটার বলে জেরা। আবার আসামি পক্ষ ছাপাই সাক্ষী আনছে, আসামি পক্ষ তার সাক্ষীরে জিজ্ঞাসা করলে জবানবন্দি। বাদী পক্ষের আইনজীবী যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে এটা কি? জেরা। সহজ কথা হলো যে সাক্ষী এনেছে সে যদি তার সাক্ষীরে প্রশ্ন করে এটাকে বলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। আর অপর পক্ষ যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে তাহলে এটাকে বলে কি? জেরা। বুঝতেন? জেরারে বলে কি? ক্রস এক্সামিনেশন। আর পুনঃ জবানবন্দি বা রি এক্সামিনেশন কাকে বলে? রি এক্সামিনেশন মানে হলো জেরায়
যদি কোনো বিষয় উঠে আসে, নতুন কোনো বিষয় উঠে আসে, তাহলে সেটারে স্পষ্ট করার জন্য যে যে পক্ষ তার সাক্ষীরে একবার জবানবন্দি নিছে সে আর একবার জবানবন্দি নেওয়ার আবেদন করতে পারে। এটারে বলে কি পুনঃজবানবন্দি বা রি এক্সামিনেশন। তাইলে এই শুনেন, আগে একটু পড়ে যাই তারপরে ব্যাখ্যা দিব। 137 ধারায় 3টা জিনিসের সংজ্ঞা দিছে: জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন, পুনঃজবানবন্দি, রি এক্সামিনেশন। এই 3টা সংজ্ঞা দিছে কততে? 137। বুঝছেন? আর ক্রম, সাক্ষ্য গ্রহণের ক্রম, যে কোনটা জবানবন্দি আগে হবে নাকি জেরা আগে হবে নাকি পুনঃজবানবন্দি আগে হবে, এই ক্রমর কথা বলছে 138। কততে? 138-এর ক্রম আছে 3টা। কয়টা? কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন 138 পড়বো ওই জায়গায় মোট ক্রমের কথা বলা আছে 4টা। কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে ক্রম কয়টা? সবার আগে হলো জবানবন্দি, তারপর জেরা, তারপর পুনঃজবানবন্দি, তারপর হলো অধিকতর জেরা। তারপরে কি বলেন পড়বো। বাট পরীক্ষা যদি আসে কয়টা হবে উত্তর? যদি বলে জবানবন্দি, পুনঃজবানবন্দি, জেরা, এগুলো সংজ্ঞা দিছে কত দাঁড়ায়? 37। আর ক্রম বলছে কত দাঁড়ায়? ক্রম কয়টা? 3টা। এবং আরেকটা কথা বলে আমরা পড়া শুরু করি, সেটা হলো এই 3টার মধ্যে শুধু একটা নেওয়াই বাধ্যতামূলক, বাকিগুলো কেউ ইচ্ছা করলে নিতেও পারে, না নিতে। জবানবন্দি নেওয়াই বাধ্যতামূলক, জেরা ইচ্ছা করলে আইনজীবী করতেও পারে, না করতে পারে। জবানবন্দি ইচ্ছা করলে পুনঃজবানবন্দি করতেও পারে, না পারে। তাহলে এই 3টার ভিতরে কোনটা? জবানবন্দি। একটু পড়া শুরু করি, দেখেন। জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ। এটা কিন্তু ফ উচ্চারিত হবে, চিপ না। চিপ হয়ে গেলে সস্তা হয়ে যাবে, ঠিক আছে? আর না হলে ওই যে আমরা যে চিপস খাই তাই হয়ে যাবে। ক্রস এক্সামিনেশন আর একটা হলো কি রি এক্সামিনেশন। সাক্ষীর শপথ গ্রহণের পর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বলতেন 3টি ধাপ। কয়টি ধাপ? 1 নাম্বার জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ, 2 নাম্বার জেরা বা ক্রস এক্সামিনেশন, 3 নাম্বার কি পুনঃজবানবন্দি বা রি এক্সামিনেশন। ধারা 137-এ চলে আসি, দেখেন ওই যে এই 3টার সংজ্ঞা দিছে। সাক্ষ্য আইনের 137 ধারায় জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন এবং পুনঃজবানবন্দির সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে দেখেন জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। যে পক্ষ কোনো সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তখন তাকে সাক্ষীর জবানবন্দি গ্রহণ বলা হয়। অপরদিকে জেরা কাকে বলে দেখেন, বিরুদ্ধ পক্ষ, বলতেন বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলে তাকে কি বলা হয়? জেরা। জেরার ইংরেজি কি? ক্রস এক্সামিনেশন। এরপরে দেখেন পুনঃজবানবন্দি কাকে বলে বা রি এক্সামিনেশন। জেরার পর সাক্ষী প্রস্তুতকারী পক্ষ যদি পুনরায় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে তাকে কি বলে? পুনঃজবানবন্দি বা রি এক্সামিনেশন। উদাহরণটা একটু পড়ি। রাষ্ট্রপক্ষ করিমকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করে, রাষ্ট্রপক্ষ করিমকে প্রশ্ন করলে সেটা হবে জবানবন্দি গ্রহণ। আর আসামি পক্ষ করিমকে প্রশ্ন করলে সেটা হবে কি? জেরা। আর জেরার পর রাষ্ট্রপক্ষ যদি করিমকে আবার প্রশ্ন করে তাহলে সেটা হবে কি? পুনঃজবানবন্দি। তো জেনে রাখা ভালো, দেখেন জবানবন্দি গ্রহণ করে সাক্ষী আহ্বানকারী পক্ষ আর জেরা করে বিরুদ্ধ পক্ষ, পুনঃজবানবন্দি গ্রহণ করে সাক্ষী আহ্বানকারী পক্ষ। এখন বিধিকা বলেন যে বিবাদী পক্ষ বা আসামি পক্ষ কি কখনো কারো জবানবন্দি নিতে পারে কিনা? যার যার সাক্ষীকে শেষে নিতে পারে, যে প্রশ্ন করছি সেটার উত্তর দেন। আসামি পক্ষ বা বিবাদী পক্ষ কি কখনো জবানবন্দি নিতে পারে কিনা? না স্যার, কে পারে না কেন? জবানবন্দি সে যদি সবাই সাক্ষী আনে সাক্ষীরে সে প্রশ্ন করবে, এটারে কি জবানবন্দি। বুঝছেন? মানে বিষয়টা এরকম ভাববেন না কখনো যে বাদী পক্ষই বোধহয় সাক্ষী হাজির করে, শুধু তা না, আসামিও তো সাক্ষী হাজির করতে পারে। থাকলো স্যার, আপনি বুঝে নেই। বিচারক একদম শেষে জিজ্ঞাসা করে আপনি কি সাফাই সাক্ষী দেবেন? আমি শিখতেই আসছি। আচ্ছা, এ জায়গা লজ্জা শরমের কিছু নাই। আপনি শিখতে আসছেন, আমি শিখাতে আসছি। যতকাল আমি বেঁচে আছি আপনারা শিখাতে থাকবো। দেখেন মানে বেশি বোঝানো আপনি আপনি উকিল হওয়ার পরেও আপনি আমার আন্ডারে কাজ করবেন, যাক সমস্যা নাই। আসেন আমরা 138 ধারায় আসি, আপনি রাগ হবেন না। দেখেন নন্দ ঘোষ। দেখেন ধারা 138 সাক্ষ্য গ্রহণের ক্রম, এটা বলতেন অর্ডার অফ এক্সামিনেশন। যদি বলে অর্ডার অফ প্রোডাকশন এন্ড এক্সামিনেশন অফ উইটনেস তাহলে 135। আর যদি আপনাকে বলে অর্ডার অফ এক্সামিনেশন তাহলে কত? 100। অর্ডার অফ এক্সামিনেশন মানে হলো পরীক্ষার ক্রম বা সাক্ষ্য গ্রহণের কি বলেন? ক্রম, গুগল ক্রম।
গুগল ক্রোম চিনেন? আচ্ছা দেখেন, আচ্ছা সাক্ষ্য আইনের 138 ধারায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্রম উল্লেখ করা হয়েছে। 138 ধারায় সাক্ষ্য গ্রহণের গোল দিবেন 3টি ক্রম উল্লেখ করা হয়েছে। প্রথম ক্রম হলো সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। দ্বিতীয় ক্রম হলো সাক্ষীর আহ্বানকারী পক্ষের বিরোধী পক্ষ কর্তৃক সাক্ষীকে কি জেরা করা। এটা আন্ডারলাইন করেন, ইচ্ছা করলে করতে পারে, মানে জেরা করা কিন্তু বাধ্যতামূলক না, যদি কেউ ইচ্ছা করে করবে, না হলে করবে না, নাকি স্বপন সাহেব? এবং তারপরে সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনঃজবানবন্দি যদি পক্ষদ্বয় ইচ্ছা করে, এটাও আপনার বিবেচনামূলক, এটা কিন্তু বাধ্যতামূলক না। বুঝছেন? তো 138 ধারায় বিধান করা হয়েছে প্রথমে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হবে, অতঃপর যদি বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করে সাক্ষীকে জেরা করতে পারে, অতঃপর সাক্ষী আধিকারিক পক্ষ ইচ্ছা করলে পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো জেনে রাখা ভালো। দেখেন এই, এটা একটু ঠেলে দেন দেই। সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা অবশ্যই গোল দেন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। কি বিষয় সম্পর্কে বলেন? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। আর কোনটা প্রাসঙ্গিক বিষয়, কোনটা বিচার্য বিষয়, এটা কিন্তু বহুবার বোঝানো হয়েছে। প্রাসঙ্গিক বিষয় বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কত দ্বারাই? 5-এ বলছে যে দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, একটা হলো কি বিষয়? বিচার্য বিষয়ের, একটা কি? প্রাসঙ্গিক বিষয়। তো তারপরে দেখেন সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে শুধুমাত্র সেই সকল বিষয়ের মধ্যে জেরা সীমাবদ্ধ থাকার প্রয়োজন নাই। মানে বলছে যে সাক্ষী তার জবানবন্দিতে যা যা বলছে জেরা যে ওই বিষয় নিয়েই করতে হবে এমন কোনো কথা নাই, তার বাইরেও জেরা করতে পারে। তাহলে জবানবন্দিতে যা জিজ্ঞেস করছে সেই সম্পর্কে কি জেরা করা লাগবে, না ওর বাইরে করতে কি পারবে? ধন্যবাদ। সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে সেই সকল বিষয় ছাড়া অন্যান্য বিষয়ও জেরা করা যাবে। 138। এখন ধরেন আপনি আপনার একজন সাক্ষীর আপনি জেরা করতেছেন, এখন জেরা করতে করতে উনি জবানবন্দিতে যা বলে নাই অন্য জায়গা অন্য প্রশ্ন করছে, এখন বাদী পক্ষের আইনজীবী বা প্রতিপক্ষের আইনজীবী বললো যে ইওর অনার এই প্রশ্ন করা যাবে না, কারণ জবানবন্দি থেকে অন্য প্রসঙ্গে চলে গেছে। এখন আপনি যদি শুনলেন যে তাই, তো আপনিও মানে নিলেন, কিন্তু আপনি যদি 138 ধারার বিধান জানেন তাহলে আপনি আদালতেও বলবেন যে কেন আমি এই প্রশ্ন করতে পারবো না, আমি তো এর বাইরেও প্রশ্ন করার ক্ষমতা সাক্ষ্য আইন আমাকে দিয়েছে। কত ধারায়? 138 ধারায়। জি, সাক্ষ্য নেওয়ার সময় তো আপনার যে আমাদের এসে বলে যে প্রিডিংস এর বাইরে আপনি যেমন কথা বলতেছেন। ওই যে প্লিডিংস এর বাইরে কথা বলতেছে, যারে বলছে সে কি কখনো 138-এর কথা বলছে যে প্লিডিংস এর কথার বাইরে আমার দরকার জেরা করার স্বার্থে আমি প্লিডিংস এর বাইরেও বলতে পারি? এখন প্লিডিংস এর বাইরে আর জবানবন্দির বাইরে আবার দুই জিনিস ভাই। প্লিডিংস এর বাইরে মানে হলো যে প্লিডিংস মানে হলো আর্জি লিখিত জবাবে যা আছে, আর বা জবানবন্দিতে দেখেন সে নির্দিষ্ট একটা বিষয় বললো, প্লিডিংসে যা আছে সবকিছু সম্পর্কে সে বলে নাই। তো জবানবন্দিতে যা বলছে সেই সম্পর্কে যে জেরা করতে হবে সেটা তার বাইরেও করতে পারে। বাট আপনি ওটা যেটা বলছেন যে প্লিডিংস এর বাইরে করা যাবে কিনা, প্লিডিংস এর বাইরে ওই যে বলে যে বিচারক অনেক সময় বা অনেক মামলার বিচার টিচার এই জন্য, কিন্তু আপনি যদি করতে চান যে ওনার আমার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য এটা কি দরকার, বা যারে নিষেধ করে, সব উকিল তো আর বিচারক মহোদয়রে বলবে না যে আমি এই বিষয়ে আমার দরকার আপনি করেন, এরকম গাটস বা সাহস কয়জনের আছে? আচ্ছা দেখেন, তো জেরার কারণ আপনি আপনি জানেন কি যে বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার তাকে কি বলে? প্রাসঙ্গিক বিষয়। আবার প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সে তাও প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 9 ধারায়। মনে আছে কিনা? প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার তা আছে কত ধারায়? এখন আপনি যারা জেরা টেরা করে জিজ্ঞাসা করেন বিচার্য বিষয় কি, প্রাসঙ্গিক বিষয় কি, বা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য আরো অন্য কিছু থাকলেও সেটা প্রাসঙ্গিক, এটা তো তার জানা থাকতে হবে, নাহলে আপনি ওই জায়গায় যেয়ে বুঝাবেন কিভাবে? জি যা কিছুই বলতে পারে। জি দেখেন, তো জেরার এটা আন্ডারলাইন করেন, জেরার মূল উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, তর্কিত বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা। পরীক্ষায় প্রশ্ন আসে যে জেরার মূল উদ্দেশ্য কি, কি বলেন? ধন্যবাদ। এখন আমরা একটু চলে আসি পুনঃজবানবন্দির নির্দেশনা। দেখেন, ডিরেকশন অফ রি এক্সামিনেশন।
জেরায় সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করে পুনর্জবানবন্দিতে সেইগুলোর ব্যাখ্যা চাইতে হবে। অর্থাৎ পুনর্জবানবন্দির মূল উদ্দেশ্য হলো সাক্ষী জেরায় যে বক্তব্য দিয়েছে তার ব্যাখ্যা বা কি করা, স্পষ্টীকরণ। ধরেন একজন সাক্ষী জেরার সময় একটা কথা বলে ফেলছে, যে কথাটা সে জবানবন্দির সময় বলে নাই, তখন ওই কথাটারে রাষ্ট্রপক্ষ আবার ব্যাখ্যা করার জন্য কি তার কি নিতে পারে, পুনর্জবানবন্দি নেওয়ার আবেদন করতে পারে। আদালত অনুমতি দিলে পুনর্জবানবন্দিতে নতুন বিষয় সাক্ষীকে জিজ্ঞাসা করা যায়। এটা একটু আন্ডারলাইন করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে পুনর্জবানবন্দিতে নতুন বিষয় জিজ্ঞাসা করা যায় কিনা। যায়, যদি কেউ অনুমতি দেয়, আদালত অনুমতি দেয়। যদি আদালতের বল দিবেন অনুমতি নিয়ে পুনর্জবানবন্দিতে নতুন বিষয়ের সূচনা করা হয়, তবে বিরুদ্ধ পক্ষ সেই সকল বিষয় আন্ডারলাইন করবেন অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবে। অর্থাৎ সাক্ষ্য আইনে অধিকতর জেরার বিধান কত দ্বারা? শুনেন, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই জায়গা পুনঃ জেরা না, কিন্তু কি জেরা? অধিকতর জেরা। পুনঃ আছে জবানবন্দি, আর অধিকতর কি বলেন? জেরা। কোর্টে যাই পুনঃ জেরা বললেন সমস্যা নাই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অ্যাকুরেট হওয়া লাগবে। এবং অধিকতর জেরা কখন করে? যখন পুনঃজবানবন্দিতে নতুন কোনো প্রশ্ন করা হয়, সেটারে ব্যাখ্যা করার জন্য কি করতে পারে? অধিকতর জেরা। তাহলে সাক্ষ্য গ্রহণের ক্রম দেখেন, সবার আগে এক্সামিনেশন ইন চিফ, তারপরে ক্রস এক্সামিনেশন, তারপর রি এক্সামিনেশন, তারপরে ফার্দার ক্রস এক্সামিনেশন। তো এই চারটা যদিও, বাট অ্যাকচুয়ালি কয়টা? তিনটা। আর কোনটা নেওয়া বাধ্যতামূলক? এক্সামিনেশন ইন চিফ। বুঝেন কিনা? এক্সামিনেশন ইন চিফে যা যা বললো সেই বিষয়ে যে ক্রস এক্সামিনেশন করতে হবে এমন কোনো কথা নাই। ক্রস এক্সামিনেশনে যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয়, সেটারে স্পষ্ট করার জন্য কি নেবে? রি এক্সামিনেশন। আবার রি এক্সামিনেশনে যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয়, সেটার বিষয় কি করবে? ফার্দার ক্রস এক্সামিনেশন। বুঝেন কিনা? তার মানে সাক্ষীর ক্রম হচ্ছে আমাদের মানে 135, আর সাক্ষ্যের ক্রম হচ্ছে 138। সাক্ষ্য উপস্থাপনের ক্রম যদি বলেন, অর্ডার অফ প্রোডাকশন, যে আগে কি বাদী সাক্ষ্য দিবে না বিবাদী সাক্ষ্য দিবে, এটা 135। আর যখন ওইটা নির্ধারণ করা হয়ে গেছে, আগে কি জবানবন্দি নাকি জেরা নাকি ক্রস এক্সামিনেশন, এই সাক্ষ্য গ্রহণের ক্রম এটা হলো 138। আর এইগুলার সংজ্ঞা দিছে কততে? 137। আর সাক্ষ্য গ্রহণের ক্রম কয়টা? তিনটা। বাট আছে কয়টা? চারটা। জি। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন দুইটা মাত্র তিনটে, মাত্র চারটে। আচ্ছা, তিনটা। যদি সাক্ষ্য গ্রহণের ক্রম আসে, উত্তর হবে কয়টা? তিনটা। জি। কোন পক্ষ নিজে নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোনো কারণে পুনঃ পরীক্ষা করতে পারে। একবার পরীক্ষা মানে একবার জবানবন্দি নিছে, আবার পুনঃ জবানবন্দি নিতে পারে কখন? পূর্বের বক্তব্য কি স্পষ্টীকরণ, মানে যে রায় যদি সে বেফাস কিছু বলে ফেলে, সেটার আবার ব্যাখ্যা করার জন্য নিবে কি? পুনঃ জবানবন্দি। বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। 4 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃ জেরা করা যায়, পুনঃ জেরা কি আদৌ করা যায়? বিচারক মহোদয় প্রশ্ন করার সময় আবেগে করে ফেলছে, বাট পুনঃ জেরা করা যায় না, করবে কি? অধিকতর জেরা। কত দাঁড়ায়? 138 দাঁড়ায়। আরিফ সাহেব, আমাদের কেউ বলবেন না, আরিফ সাহেব বলতে দেন। ফৌজদারি কার্যবিধিতে কত ধারায় পুনঃ তদন্ত করে? হুম, ওই দিক কি বিমল সাহেবের মুখে লেখা টাকা আছে? বলেন, কেউ বলেন না, ওনার বলতে দেন। আস্তে ফুসফাস করেন না। বিধিকা বলেন, বিধিকা পুনঃ তদন্ত কোথায় আছে? 73 মনে হয়। মনে হয় বললেই তো হবে না, 73 খালি খ। এত 39টা ব্যঞ্জন বর্ণ, খালি খ বললেই হবে? পুনঃ তদন্ত ফৌজদারি কার্যবিধিতে নাই ভাই। আছে কি? অধিকতর তদন্ত। দেখেন, আচ্ছা সেলফ প্র্যাকটিসে আসি। আর অধিকতর তদন্ত আছে 173 খ, ফার্দার ইনভেস্টিগেশন। ঠিক আছে, এই বয়সে এগুলো ভুল করলে ক্ষমার করা যাবে না আপনাদের।
এক নাম্বারটা দেখেন, সাক্ষ্য আইনের কত অধ্যায় সাক্ষীদের জবানবন্দি বা এক্সামিনেশন অফ উইটনেসেস নিয়ে আলোচনা করছে? 10 অধ্যায়, আপনাদের পুরাতন বইতে নাই। আর এখানে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। সব শেষেরটাই চলে আসেন, সব শেষেরটাই বলতে 26 নম্বর প্রশ্ন দেখেন। 26 নম্বর মানে শেষের আগেরটা, আপনাদের পুরাতন বইতেও শেষের আগেরটা দেখেন। একজন ব্যক্তিকে কোন নথি দাখিলের জন্য সমন দেওয়া হলো, যখন সে নথি দাখিলের জন্য হাজির হলো, আন্ডারলাইন করবেন, সে সাক্ষী হয় না এবং তাকে সাক্ষী হিসেবে না ডাকা হলে তাকে জেরা করা যায় না। ধারা কত? বলতেন 139। 139 মানে হলো, আমি একটু ব্যাখ্যা দিই। বিকাশের কাছে একটা দলিল আছে, এখন আদালত বিকাশকে ওই দলিলটা হাজির করার জন্য সমন দিছে, যে বিকাশ আপনার কাছে অমুক দলিলটা আছে, আপনি আদালতে অমুক দলিলটা উপস্থাপন করেন। তো বিকাশ উপস্থাপন করলে বিকাশটা কিন্তু উকিল সাহেব জেরা করতে পারবেন না, কারণ তারে তো সাক্ষী হিসেবে সমন দেওয়া হয় নাই। তারে কি হিসেবে সমন দেওয়া হয়েছে? দলিল উপস্থাপন করার জন্য সমন দিলে শুধু দলিল উপস্থাপনই করবে, তারে জেরা করা যাবে না। তারে জেরা করা যাইতো কখন? সাক্ষী মনে হচ্ছে যদি তাকে সাক্ষী হিসেবে সমন দেওয়া হতো। এই কথাটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 139 ধারায়। বুঝতেন? শিক্ষার্থীরা কি 166। শুধু 66? শুধু 66 তো তো আপনার ওই যে ইয়া যেটা নোটিশ দিছে, হারিয়ে গেলে তার নোটিশ দিছে। জি দেখেন, সাক্ষীর চরিত্র বিষয়ে, চরিত্র নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে এখন। দেখেন, সাক্ষীর চরিত্র বিষয়ে জেরা বা পুনর্জবানবন্দিতে নেওয়া যেতে পারে। এটা সবশেষের প্রশ্ন আছে, ভাব ধরেন না নাই, আছে বইতে। 27 নাম্বার, সাক্ষীর চরিত্র বিষয়ে। এখানে বিষয়টা হলো যে সাক্ষীর চরিত্র বিষয়ে কখন প্রশ্ন করা যাবে? জেরার সময় আর কখন? পুনর্জবানবন্দির সময়। এটা বিবিআই 140 নাম্বার, 140 নং ধারায় আছে। পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে যে সাক্ষীর চরিত্র বিষয়ে প্রশ্ন করা যেতে পারে কখন? জেরা অথবা কখন? পুনর্জবানবন্দিতে। জবানবন্দিতে কি করা যাবে? যাবে না। বুঝছেন? আচ্ছা, আজকে শেষ করবো না, কারণ শেষ করার গাড়ি হয়ে গেছে, মানে স্পিড কমে গেছে, আপনাদের গাড়ির যাত্রী বেশি হয়ে গেছে, তো গাড়ির টায়ার টায়ার হয়ে গেছে, টানা যাচ্ছে না। দেখেন তো, না আর একটু পড়বো, আর একটু পরে দেখেন। তাহলে সাক্ষীর চরিত্র বিষয়ে কি করা যাবে বলেন? জেরা বা পুনর্জবানবন্দির সময় প্রশ্ন করা যাবে, জবানবন্দির সময় করা যাবে না। কত ধারায় বলছে? 140। ধন্যবাদ। আমরা লিডিং কোশ্চেনটা শেষ করি, তারপরে আমরা পরীক্ষায় চলে আসবো। দেখেন, আরিফ সাহেব একটা লিডিং কোশ্চেনের উদাহরণ দেন। আচ্ছা, গোলায় যারা যাচ্ছেন, আপনার বাড়ি কি আহ খুলনায়? গোলায় যারা যাচ্ছেন, আমার একজন মানে অনলাইনে মেসেজ দিচ্ছে যে স্যার গোলায় যাচ্ছি। গোলায় গেলে আবার লেকচারটা দেখেন, মানে প্রতিটা ধারা খুব বিস্তারিত আলোচনা করছি, একবার দেখলেই মনে থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। লিডিং আর গোলানোর পরে রোদে দিলি তো আবার ওই জিনিসটা যেটা আবার ছিল আবার শুকনো পাওয়া যাবে না। জি, তো আপনাদের রোদে যাইতে হবে গোলানোর পরে। লিডিং এর প্রশ্ন কি প্রশ্ন? লিডিং প্রশ্ন, রিডিং না, লিডিং, 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 লিডিং প্রশ্ন লিডিং, লিডিং প্রশ্ন আসলে লিডিং কোশ্চেন কি? 138 দ্বারা শেষ করে আসলাম না স্যার? হ্যাঁ, ওই 138 দ্বারা যখন আমরা শুরু করছিলাম তখন ওর মধ্যে 138 লাগবে কি আমার? লিডিং করতে অনেক আচ্ছা, বিথিকা বলেন, বিথিকা বলেন, একটা লিডিং কোশ্চেন করেন। আমি বলতে চাইছি যে আপনার বাড়ি কি খুলনায়, মানে উত্তরের মধ্যে প্রশ্ন। প্রশ্নের মধ্যে ভাইয়া, মানে একজন স্ট্রেঞ্জার এসে বলতে বলে যে আমি তো লয়ে পড়তে চাই, গোপালগঞ্জ ভালো কোনো জায়গা পড়বো না, এই টেনশনে যদি ধরেন এই দুজনের কাছে পড়িয়ে গেল, যদি বলে যে কান্না কিভাবে পড়ায়, এই দুজনের একা মনে করেন যে আপনি শেষ। আচ্ছা শুনে নিন, সহজ কথা বলি। লিডিং কোশ্চেন মানে হলো যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, সেটাকে কি বলে? লিডিং কোশ্চেন। অথবা আরো সহজ ভাবে বললে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, সেটাকে কি বলে? লিডিং কোশ্চেন।
যে মাহবুব সাহেব আপনার বাড়ি কি কোটালীপাড়া? হ্যাঁ, উনি বললো যে হ্যাঁ আমার বাড়ি কোটালীপাড়া, এটা লিডিং কোশ্চেন। বাট আমি যদি বলছি যে মাহবুব সাহেব আপনার বাড়ি কোথায়, এটা হবে না। উনি হ্যাঁ অথবা না বললে হবে? না, হবে না। হবে না। তাহলে যে প্রশ্নের উত্তর কি প্রশ্নের ভিতরেই থাকে সেটাকে বলে হচ্ছে লিডিং কোশ্চেন। আপনি কি চা খান? হ্যাঁ, খাই। এটা লিডিং কোশ্চেন। হ্যাঁ, আপনি কি খান? এটা হবে না। এটা কিন্তু লিডিং কোশ্চেন হবে না। না। আপনি কি বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার ব্যাপারে আশাবাদী? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি লিডিং কোশ্চেন। বুঝতে পারছেন তো? এবং এই লিডিং কোশ্চেনের ইংরেজি নাম হচ্ছে কি বলেন? ইঙ্গিত ভাই। মানে ইংরেজিতে তো লিডিং কোশ্চেন, বাংলায় বলে কি ইঙ্গিতবাহী প্রশ্ন। তো আমাদের সাক্ষ্য আইনের 3টা ধারায় লিডিং কোশ্চেন সম্পর্কে আলোচনা করতে, 141, 142 আর কত 143। দেখেন, সাক্ষ্য আইনের 141, 142, 143 ধারায় ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। 141 ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নকে সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ লিডিং কোশ্চেনের সংজ্ঞা দিছে কত ধারায়? এটা কিন্তু 3 ধারায় দেয় নাই। আমরা জানি সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দিছে কত ধারায়? 3 ধারায়। বাট লিডিং কোশ্চেনের সংজ্ঞা কিন্তু 3 ধারায় নাই। লিডিং কোশ্চেনের সংজ্ঞা কত ধারায়? 141। 142 ধারায় কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না এবং 143 ধারায় কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে তা উল্লেখ করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি 141 লিডিং কোশ্চেন, ইঙ্গিতবাহী প্রশ্ন। প্রশ্নকারী প্রশ্নের আন্ডারলাইন করবেন যে উত্তর আশা বা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত থাকলে, কি থাকলে? ইঙ্গিত থাকলে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। এনি কোশ্চেন সাজেস্টিং দ্য অ্যান্সার হুইচ দ্য পারসন পুটিং ইট উইশেস অর এক্সপেক্টস টু রিসিভ ইজ কল্ড এ লিডিং কোশ্চেন। উদাহরণ দেখেন, উকিল সাক্ষী বি কে প্রশ্ন করলো, আপনি কি 1-3-2013 তারিখে গ কে খুলনা দেখেছিলেন? বি উত্তরে বলল হ্যাঁ খুলনাতে দেখেছিলাম। মানে উত্তর কি দিয়ে দেওয়া যাচ্ছে? হ্যাঁ, দেন। হ্যাঁ অথবা না দিয়ে। এখানে প্রশ্নের উত্তরে ইঙ্গিত খুলনা ছিল, তাই এটা কি প্রশ্ন? ইঙ্গিতবাহী প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আর যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তো প্রথম আমরা যেটা দেখবো, আন্ডারলাইন করেন, যে যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, when they must not be asked। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, কত ধারায়? কত ধারায়? 142 ধারায়। যদি প্রশ্ন আসে যে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা কত ধারায়? 141। তো 142 ধারায় বিধান করা হয়েছে। একটু দেখেন, বিরুদ্ধ পক্ষ যদি বললেন আপত্তি করে, বিরুদ্ধ পক্ষ যদি কি করে তবে আন্ডারলাইন করবেন জবানবন্দি এবং পুনঃজবানবন্দি গ্রহণকালে আদালতের আন্ডারলাইন করবেন অনুমতি ব্যতি রেখে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা চলবে না। অর্থাৎ অপর পক্ষ যদি আপত্তি করে তাহলে আপনি জবানবন্দির সময় আর পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করলে সমস্যা কি? সমস্যা হলো সবকিছু যদি আপনি ইঙ্গিতেই দিয়ে দেন তাহলে উকিল সাহেবই বলতেছে, সাক্ষীর অ্যাকচুয়ালি খালি বলবে কি হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। ঠিক আছে, তো সাক্ষী তাহলে নিজ থেকে কি বলবে? নিজ থেকে। এই কারণে বললো যে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে তাহলে লিডিং কোশ্চেন কখন করা যাবে না? জবানবন্দি অথবা পুনঃজবানবন্দিতে। তবে জবানবন্দি বা পুনঃজবানবন্দিতে করা যেতে পারে যদি অনুমতি দেয় কে? বাট আপাতত মনে রাখবেন যে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যাবে না। কত দ্বারা? 142। যখন আমাদের মানে এই জেরাটা হয়, ঠিক আছে, আমি আমার পক্ষে মানে আমার পক্ষকে যারা এক্সামিনেশন করতেছেন, তো তখন দেখা যাচ্ছে যে আমি কি তখন করবো না, আমি ধরেন আসামি পক্ষেরই, হ্যাঁ, বা ধরেন আমি মানে আসামি না, আমি বাদী পক্ষেরই আছে, আমার আসামি পক্ষের উকিল হচ্ছে বাদীর পক্ষের কেস জেরা করতেছে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমি কি ওখানে প্রেজেন্ট থাকতে পারবো? অবশ্যই। এবং যদি থাকি তখন উকিল দেখা থাকবেন। যাচ্ছে যে মানে ওই যে লিডিং কোশ্চেনের যে মানে কথা বা প্রশ্ন না, ওরা কি করে আকার ইঙ্গিতে মানে প্র্যাকটিক্যালি যেটা হয়, তো টাকায় থাকে আর কি, সত্যি অ্যাডভোকেটের দিক তখন উকিল সাহেব থাকবে কিন্তু অন্যান্য সাক্ষীরা থাকবে না। সাক্ষী না মানে অ্যাডভোকেট তো অবশ্যই থাকবে। এই যে না আই কন্ট্রাক্ট এগুলো কি হ্যাঁ হ্যাঁ, যদি আপনি পারেন করবেন আই কন্ট্যাক্ট তো আর ওটা। হ্যাঁ দেখেন, বাধা দেওয়া পুলিশেরা দেয়। আপনি বাধা দিবেন, আপনি বাধা দিবেন যে আপনি এটা করেন না,
বুঝতে পারছেন? সাইড করানো হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ 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 দেখেন, জি জি। তো দেখেন, আহ টাকা বেশি দেয় ওই জন্য একটু ইঙ্গিত করে। আচ্ছা আমরা একটু শেষ করি। যদি বিরোধী পক্ষ বিরোধিতা করে অথবা আদালতের অনুমতি না দেয়, তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে ইঙ্গিত বাহী প্রশ্ন করা যায় না: জবানবন্দির সময়, ডিউরিং এক্সামিনেশনশিপ, আর একটা হচ্ছে কি পুনঃ জবানবন্দির সময়। তবে একটা কথা একটু দেখেন, বিপরীত ভাবে বলা যায় আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় ইঙ্গিত বাহী প্রশ্ন করা যেতে পারে। তবে এখানে কয়েকটা কথা আছে দেখেন। অতঃপর 142 ধারা আরো বলা হয়েছে, আদালত পরিচয়মূলক বিষয়, অবিসংবাদিত এবং স্বীকৃতি বিষয় বা যে বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে সেই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবে। একটু দেখেন দা কোর্ট, পরের লাইনটা দেখেন, সুতরাং জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় আদালত গোল দিবেন তিনটি ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিতে পারে। তো বলতেছে যে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে অনুমতি দিতে পারে? 1 নাম্বার পরিচয়মূলক বিষয়, ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স। পরিচয়মূলক বিষয় হলো যে আপনার নাম কি বিকাশ, হ্যাঁ। আপনার নাম কি আকাশ, এটা হলো পরিচয়মূলক বিষয়। এই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্নের অনুমতি দিতে পারে। অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়, আনডিসপুটেড ম্যাটার্স, ধরেন যৌতুকের মামলা। তো যৌতুকের মামলা করে কি? ওয়াইফ করে। কার বিরুদ্ধে করে? স্বামীর বিরুদ্ধে। তাহলে তো ওই জায়গায় সে স্বীকার দিয়েই আসছে যে আসামি হচ্ছে আমার কি স্বামী। তাহলে বললো যে অমুক কি আপনার স্বামী, এটা কি আনডিসপুটেড ম্যাটার্স বা স্বীকৃত বিষয়। বুঝতে পারছেন? পরিচয়মূলক তো বুঝছেন, আনডিসপুটেড বুঝতেন? জি। আর একটা হলো যে বিষয়টি স্বীকৃত। যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, ম্যাটার্স দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন প্রুভড। ওই যে বললো যে বাদী মামলা করছে 10 লাখ টাকা পাই, বিবাদী স্বীকার করছে যে হ্যাঁ বাদী আমার কাছে 10 লাখ টাকা পাই, আমিও ওনার কাছে 8 লাখ টাকা পাই। তার মানে বাদী কি স্বীকার করছে বলেন তো? যে বিবাদী স্বীকার করছে যে বাদী তার কাছে আসলে 10 লাখ টাকা পায়। তাহলে বলতে পারে যে আপনি কি সেট অফ দাবি করছেন, কত টাকা? এত টাকা। বাদী আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ পাবে, কারণ সে আগে কি করছে? স্বীকার গেছে। স্বীকার করছে। সো তিনটা বিষয়ে জবানবন্দি বা পুনঃ জবানবন্দির সময়ও ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। কি কি? ইন্ট্রোডাক্টরি মানে পরিচয়মূলক বিষয়ে, আনডিসপুটেড বা অবিসংবাদিত বিষয়ে, হ্যাঁ। আর যে বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে। ঠিক আছে? এবং জেনে রাখা ভালো, দেখেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে অবিসংবাদিত আর কি কি বলা যায়? হ্যাঁ এটা চূড়ান্ত। বুঝতে পারছেন? মানুষ মরণশীল, হ্যাঁ। এটা কি অবিসংবাদিত, মানে যা অবশ্যই ঘটবে সেটাই বা ঘটে থাকে আর কি, সেটাই কি? মুরগি ডিম পারে, এটা কি? পারে। গরুতে দুধ দেয়। না ওই যে বুঝাচ্ছি আর কি, যে অবিসংবাদিত বুঝাচ্ছি যে সেটা অবশ্যই ঘটে আর কি। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা জেনে রাখা ভালো, দেখেন জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দেওয়া আদালতের জন্য গোল্ডেন বিবেচনামূলক। তো আমরা শেষ ধারায় চলে আসব, সেটা হলো যে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দিছে 141, কখন করা যাবে না বলছে কত? 142। বাট 142-এর মধ্যেই আবার বলছে কিন্তু করা যাবে আদালতের অনুমতি নিয়ে। কয়টা ক্ষেত্রে? আর যখন ইঙ্গিতবাহী প্রশ্ন যে কোনো সময় করা যাবে সেটা হলো জেরার সময়, এটা বলছে 143। আন্ডারলাইন করেন, যখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, when they must be asked। 143 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, জেরা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। লিডিং কোশ্চেন মে বি আস্কড ইন ক্রস এক্সামিনেশন। যেহেতু বিরোধী পক্ষ জেরা করে, সেহেতু বিরোধী পক্ষ ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে। তাহলে পরীক্ষায় যদি বলে যে অধিকার বলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কোন ক্ষেত্রে? জেরার সময়। আর জবানবন্দি পুনঃ জবানবন্দির সময় করা যায় যদি কি দেয়? কয়টা বিষয়ে? ওই তিনটা বিষয়ের নাম মনে রাখতে হবে। বুঝছেন? তো যে পক্ষ প্রশ্ন করতে পারে না, এটা আর পড়লাম না, এটা আপনি দেখে নিয়েন। একই কথা ঘুরাই ফিরাই বারবার বলা। বিগত বছরের প্রশ্ন দেখেন, 14 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে যে আদালতের অনুমতি ব্যতীত, আন্ডারলাইন করেন, আদালতের অনুমতি কি ব্যতীত কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না? কখন? পুনঃ জবানবন্দি কালে। কখন বলেন? পুনঃ জবানবন্দি কালে। তারপরে 2 নাম্বারটা দেখেন, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তো এখানে তো এক্সামিনেশন ইন চিফ, রি এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, সবগুলা
তো এখানে ইঙ্গিত ভাই নরমালি প্রশ্ন করা যায় কখন? জেরার সময় কোনো ক্রস এক্সামিনেশন। জি। তারপরে 3 নাম্বারটা দেখেন, কোন বিষয়ে আদালত ইঙ্গিত ভাই প্রশ্ন করার অনুমতি দিতে পারেন? আনডিসপিউটেড, কন্ট্রোভার্সিয়াল, ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, কোনটা বলেন তো? আনডিসপিউটেড মানে যে অবিসংবাদিত। ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন, যে একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যেতে পারে, এটা বলতেন আইনগতভাবে। আইনগতভাবে কখন করা যায়? জেরার সময়। জেরার সময়। ঠিক আছে। তারপরে 5 নাম্বারটা দেখেন, একই ধরনের প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, যে আদালত মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত ভাই প্রশ্ন করতে পারে? নিজের পক্ষ রেখে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় জবানবন্দি অথবা কখন? পুনঃজবানবন্দির সময়। 3টা ক্ষেত্রে আমরা দেখি, যে কোনো বিষয়ে, তর্কিত বিষয়, বিশেষজ্ঞ বিষয়, স্বীকৃত বিষয়। কোন বিষয়? স্বীকৃতি বিষয়। স্বীকৃত বিষয়। তো এই আর কি, আপনারা মোটামুটি এখানে যা আছে সেলফ প্র্যাকটিসের প্রশ্ন পড়ে ফেলেন, এগুলা গুরুত্বপূর্ণ। আগামী দিন আমরা ইনশাল্লাহ ওই 145 ধারা থেকে পড়া শুরু করব আগামীকালই, এবং আগামীকাল আপনাদের পরীক্ষা আছে। তো এখন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমরা যা যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, নতুবা সরাসরি পরীক্ষায় চলে যাব। 138 ধারা, 138 ধারা হলো যে সবার আগে নিবে জবানবন্দি, তারপরে ক্রস এক্সামিনেশন, তারপরে রি এক্সামিনেশন, আর রি এক্সামিনেশনে যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয় তাহলে ফার্দার ক্রস এক্সামিনেশন। কোনটা আগে নিবে কোনটা পরে নিবে এটা হলো 138। আর কোনটা আগে নিবে কোনটা পরে নিবে এই যে বিষয়গুলোর ব্যাখ্যা দিছে 137। আর যারে সমন দিছে দলিল হাজির করার জন্য, সে দলিল হাজির করবে, তারে জেরা করা যাবে না 139। আর 40-এ বললো যে সাক্ষীর চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে কখন? হ্যাঁ, জেরায় আর পুনঃজবানবন্দিতেই, জবানবন্দিতে প্রশ্ন করা যাবে না। জি। তো ধন্যবাদ, আমরা পরীক্ষায় চলে আসি।